ইন্টার স্ক্রিন প্রেজেন্ট, আচ্ছা ইন্টার স্ক্রিন নাকি উইন্ডো? আচ্ছা উইন্ডো, উইন্ডো, ও আচ্ছা বেরিয়ে গেছে। দাঁড়াও আমি জাস্ট, বোধহয় আমাকে আবার কেটে বেরো ঢুকতে হবে, দেখছি। এক মিনিট, জাস্ট মিনিট। ওকে, দেখি। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ এবারে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, সরি আমি খেয়াল করিনি, এটা তোমাদের শেয়ার করিনি। আচ্ছা বেশ, তাহলে দেখো আমি আমি যেটা বললাম আর কি, ওই জিনিসগুলো আগের দিনে বলেছি যে এইচ ইকুয়াল টু এইচ জিরো প্লাস এইচ প্রাইম, যেখানে এইচ জিরো হচ্ছে আনপার্ট আর পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান, এইচ প্রাইম হচ্ছে পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান। এই এইচটাকে সলভ করতে হবে উইথ দ্য কন্ডিশন, এইটা আমাদের শর্ত। যেমন এইচ জিরো ইউএন, ইএন ইকুয়াল টু ইউএন, ইউএন, অর্থাৎ ইউএন মানে ওয়েভ ফাংশনটা জানা আছে ফর পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান, এবং তার করেসপন্ডিং এনার্জিটা জানা আছে। এবং অবভিয়াসলি ওয়েভ ফাংশনটা অবভিয়াসলি অর্থোনর্মাল বা অর্থোগোনাল, দাদা অর্থোগোনাল এবং অর্থোনর্মালের মধ্যে পার্থক্য তোমরা বোঝো, যে যে ফাংশন গুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে সোজা কথা, ফাংশন তো আর পারপেন্ডিকুলার হয় না। আমি ভেক্টরের টার্মস যদি বলি, দুটো ভেক্টর কখনো অর্থোগোনাল যদি তাদের ডট প্রোডাক্টটা জিরো হয়ে যায়, কেমন? তেমনি ফাংশনের ক্ষেত্রে আমরা যদি ইন্ডেক্স দিই, মনে করো সাই এম স্টার সাই এন ডিভি, ওটা যদি তোমার একটা কি বলবো সাম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটা নন অর্থোগোনাল, আর যদি জিরো হয়ে যায় তাহলে সেটা অর্থোগোনাল ফর এম ইকুয়াল টু এম, সরি এম নট ইকুয়াল টু এন। আর এম ইকুয়াল টু এন এর জন্য যদি ওটা থাকে, এগুলো তোমার অলরেডি জেনে এসছো কাকে অর্থোগোনাল বলে। আর যদি তোমার নর্মালাইজ করে দেওয়া হয়, করে ইউনিট করা হয়, তখন তা বলা হয় অর্থ নর্মাল। তার মানে অর্থোগোনাল যখন তার নর্মালাইজেশন করার পরে ইউনিট হয়ে যায়, তখন তাকে বলে অর্থ নর্মাল, কেমন? অর্থোগোনাল আর অর্থ নর্মালের মধ্যে পার্থক্য হচ্ছে একজনের ইউনিট, একজনের হচ্ছে লেংথ হচ্ছে ইউনিট, আর কিছু না। এনিওয়ে, সুতরাং আমাকে এই 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 ইকুয়েশনটাকে সলভ করতে হবে। এটাই হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, কেমন? যেখানে আমার নতুন এইচ হচ্ছে এইটা, এবং আমার এই কন্ডিশনটা জানা আছে। আমরা এখানে বসিয়ে পড়লাম যে এটাকে সলভ করবো কি করে, না আমরা সলিউশনটাকে অ্যাজিউম করব। এইভাবে সলিউশনটা অ্যাজিউম করা হলো, করার পরে বলা হলো যে ইউএন ইএন এগুলো সব জানা আছে, শুধুমাত্র এই কোএফিসিয়েন্টটা বের করতে হবে। এই কোএফিসিয়েন্টটা বার করতে গিয়ে আমি টাইম ডিপেন্ডেন্ট পার্টিশন থিওরিটা করেছি। এবং সেটা তুমি জাস্ট খেয়াল করবে, এগুলো কোএফিসিয়েন্টটাকে আলটিমেটলি এই ফর্মে লেখা হয়েছিল, যে আমি আর এটার মধ্যে ডিটেলে যাচ্ছি না। তারপরে আমরা কি করেছিলাম, তারপরে আমরা বলেছিলাম যে এই এই পর্যন্ত তো তোমার একদম এক্সাক্ট সলিউশন ছিল। তারপরে আমরা বললাম যে আমাদের পার্টাবেশনটাকে এই ফর্মে যদি নিই, অর্থাৎ এইচ প্রাইম না লিখে ল্যামডা ইন্টু এইচ প্রাইম, অর্থাৎ একটা স্কেলিং করে নিলাম। করার পরে আমরা এই জিনিসটাকে করলাম, এই ল্যামডা ইন্টু এইচ প্রাইম করে, তবে এই জাস্ট এটা স্ট্রেট ফরওয়ার্ড, এটা বসিয়ে দিয়ে এই ফর্মে পেলাম, তাই তো? করার পরে এটাকে ইকুয়েট করলাম, অর্থাৎ ল্যামডা টু দি পাওয়ার জিরো কত হবে বোথ সাইডে, ল্যামডা টু দি পাওয়ার ওয়ান কত হবে বোথ সাইডে, এই করে এরকম একটা অদ্ভুত ইকুয়েশন পেয়ে গেলাম, তাই তো? তারপরে আমি বলেছিলাম এই ইকুয়েশনগুলোকে সলভ করতে পারলেই আমার কি হবে, দেখো এইটাকে যেমন একটা সলভ করা সম্ভব, একে জিরো ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। অর্থাৎ একে জিরো যখনই পেয়ে যাবে, এখানে বসিয়ে দেবে, একে ওয়ান পাবে। তাহলে একে টুটা আবার একে ওয়ান জানার পরে পাবে, অর্থাৎ এটা সাকসেসিভ ফর্মে তোমাকে যেতে হবে। অর্থাৎ কিনা জিরোয়েথ অর্ডার যদি জানতে পারো, এটাকে আমি অর্ডার বলছি এই জন্য, এটা এই জিরোটাকে লেখা হয়েছে যেটা অর্ডার, এটা ওয়ান ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এন্ড সো অন। তাহলে জিরোয়েথ অর্ডার যদি জানতে পারো, তাহলে ফার্স্ট অর্ডার বার করতে পারবে, ফার্স্ট অর্ডার যদি জানতে পারো সেকেন্ড অর্ডার, এবং ক্রমাগত চলতে চলতে তুমি এসএথ অর্ডার বার করতে পারবে যদি এস মাইনাস ওয়ান অর্ডার জানতে পারো। এই করে বলেছিলাম এটাকে সলভ করতে হবে। করে তার কন্ডিশনে আমি এই কনটেক্সটে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের কোনো একটা ইনিশিয়াল স্টেট ডিফাইন করতে হবে। ইনিশিয়াল স্টেট ডিফাইন করেছিলাম যে মনে করো সিস্টেমটা কে কে স্টেটে আছে, তার মানে কে স্টেটে থাকার অর্থ কি, একে জিরো ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে, কারণ প্রবাবিলিটিটা ওয়ান হবে মড স্কয়ার। যেমন আমি এগুলো অলরেডি তোমাদের অনেক ডিটেইলে বলেছি। সুতরাং যখনই অর্থাৎ এইটা তো কনস্ট্যান্ট, একে জিরো কনস্ট্যান্ট, এটাকেই আমরা ওয়ান করে দিয়েছিলাম, তাই তো? সেই ওয়ান করেছিলাম এবং বলেছিলাম
তার মানে ওইটা কি আমরা মানে উইদাউট পার্টাবিশন, কারণ একে জিরো তো উইদাউট পার্টাবিশন, সুতরাং এইটাই তোমার প্রবাবিলিটি হিসেবে ট্রিটেড হচ্ছিল। এগুলো আমি অলরেডি ডিসকাস করেছি এবং এখানে কথাগুলো বলেছিলাম। বলার পরে তোমাদের বলেছিলাম লেট আস হ্যাভ অ্যান এক্সাম্পল, অর্থাৎ যেটা হারমোনিক পার্টাবিশন কাকে বলে বলেছিলাম, বলে এইরকম একটা ইকুয়েশন নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি গিয়েছিলাম যে ফার্স্ট অর্ডার পার্টটা ক্যালকুলেট করার জন্য। বাকি সব তো জিরো হয়ে গেছে বলেই দিয়েছি, কারণটা হচ্ছে ওই পার্টিকুলার চয়েসের জন্য। কি চয়েস না, সিস্টেম ইজ ইন দ্য কেথ স্টেট ইনিশিয়ালি, অর্থাৎ যখন পার্টাবিশন করনি তখন সিস্টেমটা কেথ স্টেটে ছিল। তার মানে তার কি, প্রবাবিলিটি অফ গেটিং দ্য সিস্টেম ইন দ্য কেথ স্টেট ইনিশিয়ালি ইজ 1, কেমন প্রবাবিলিটিটা 1 ছিল। যার ফলে এবং তারপরে বাকিগুলো সব জিরো ছিল ইত্যাদি, আমি ওইগুলো আমি অলরেডি ডিসকাস করেছি। এনিওয়ে তারপরে এই জিনিসটা পাওয়া গেছিল, টাইম ডিপেন্ডেন্ট পার্টাবিশন থিওরি এইটা ক্যালকুলেট করে এই পর্যন্ত এসেছিল। তারপরে আমরা বোধহয় প্রবাবিলিটি কষেছিলাম, তাই তো প্রবাবিলিটি কষেছিলাম। কষার পরে এটাকে একটু এগিয়ে নিয়ে গেছিলাম, বলেছিলাম যে এটা ফার্স্ট অর্ডার ট্রানজিশনের জন্য, বিকজ এখানে দেখো এটা ফার্স্ট অর্ডার পার্টাবিশন থিওরির রেজাল্ট AK1 মড স্কোয়ার, কেমন। এখানে দুটো স্টেট হিসেবে আমি কল্পনা করেছি, এম আর কে, বুঝেছো। এম এরটাই এখন আমার কাছে ইনিশিয়াল স্টেট, কে এরটা ফাইনাল স্টেট, কেমন। এখানে দেখবে যে আমি বোধহয় এখানে বলেও ছিলাম যে এম এর স্টেটটা আমি ইনিশিয়াল ধরে নিচ্ছি। এখানে দেখো AM0 = 1, মানে কি এম এর স্টেটটাই ইনিশিয়াল স্টেট হিসেবে ধরা হলো, কারণ এগুলো ইন্ডেক্স তো, অতএব কখনো কে লিখছি কখনো এম লিখছি, ডিপেন্ডিং আপন দা আমার সিচুয়েশন, কেমন। বেশ, তাহলে আমি করলাম কি, এমটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, আর কে স্টেটটা কখন বলতো, যদি পার্টাবিশন দাও। পার্টাবিশন না দিলে কি হবে, রাইট হ্যান্ড সাইডটা জিরো হয়ে যাবে, কারণ পার্টাবিশন কার থ্রু দিয়ে আসছে বলতো, এইচ প্রাইম এর থ্রু দিয়ে আসছে, কেমন। পার্টাবিশন যদি অফ করে দাও, AK1 মড স্কয়ার = 0 সিম্পলি, কেমন। যার ফলে তোমার এই যে AK1 মড স্কয়ার, প্রবাবিলিটি অফ গেটিং দ্য সিস্টেম ইন দ্য kth স্টেট, কেমন। probability of getting the system in the kth state by using first order perturbation theory, কেমন। এই যে ওয়ানটা লিখেছো না, এটা ফার্স্ট অর্ডার পার্টাবিশন থিওরি। সেটা কত না, এইরকম একটা অদ্ভুত রেজাল্ট পেয়েছিলাম 4 ইত্যাদি ইত্যাদি, কেমন। সুতরাং এইটা কি ব্যাপার দাঁড়ালো তোমার কাছে, তার মানে আমার একটা সিস্টেম ছিল mth স্টেটে, আমি পার্টাবিশন দিলাম। কি পার্টাবিশন দিলাম না, হারমোনিক পার্টাবিশন দিলাম। হারমোনিক পার্টাবিশন দেওয়ার ফলটা কি দাঁড়ালো, আমি দেখলাম যে কে স্টেটে থাকার প্রবাবিলিটি এখন কিন্তু নন জিরো, কারণ এই রাইট হ্যান্ড সাইডে এটা নন জিরো কোয়ান্টিটি হয়ে গেছে বেসিক্যালি, কারণ এটা এই অংশটা একটা নন জিরো কোয়ান্টিটি, সুতরাং কে স্টেটে থাকার একটা প্রবাবিলিটি নন জিরো হয়ে গেছে। এটা মানে কি, সিস্টেমটা ট্রানজিট করে গেছে mth স্টেট থেকে, কারণ পুরো সিস্টেমটাই তো mth স্টেটে ছিল। পার্টাবিশন দেওয়ার পরে probability of getting the system in some another state k is non-zero, তার মানে সেই স্টেটে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিস্টেমটা। যার ফলে সিস্টেমটা ছিল ইনিশিয়ালি mth স্টেটে, ট্রানজিট করে গেল, অর্থাৎ কিনা ট্রানজিশন হয়ে গেল তার kth স্টেটে। সুতরাং বেসিক্যালি এইটাকে আমরা ছিল ট্রানজিশন প্রবাবিলিটি of what, transition probability of getting the system in the kth state when it was in the initial state m, তখন m স্টেটে থেকে kth স্টেটে যাওয়ার প্রবাবিলিটি, তখন সেটা এইরকম একটা অদ্ভুত ইকুয়েশন হচ্ছে, কেমন। এটা তারপরে ইকুয়েশনের প্রপার্টি গুলো তো আমি বলেছিলাম, সাইন স্কয়ার থিটা বাই থিটা স্কয়ার ফর্মে হয়ে গেছে। এই কনটেক্সটে তোমাদের বলেছিলাম যে আমি কেবলমাত্র দুটো স্টেট নিয়ে কি খুব খুশি থাকবো না, থাকবো না। আমরা বরঞ্চ এক কাজ করি, যে মনে করো mth স্টেটটা আছে, অর্থাৎ ইনিশিয়াল স্টেটটা একটা স্টেট আছে, কিন্তু ফাইনাল স্টেটটা মনে করো একটা স্টেট না হয়ে ওখানে অনেকগুলো স্টেট আছে, অর্থাৎ খুব কাছাকাছি অনেকগুলো স্টেট আছে। খুব কাছাকাছি স্টেট থাকার ফলে আমি তোমাদের বলেছিলাম যে উই ক্যান ডিফাইন সাম সর্ট অফ ডেনসিটি অফ স্টেটস। ডেনসিটি অফ স্টেটস মানে কি, দিস ইজ দ্য নাম্বার অফ স্টেটস পার ইউনিট ফ্রিকোয়েন্সি ইন্টারভ্যাল, অর্থাৎ এক ইউনিট ফ্রিকোয়েন্সি ইন্টারভ্যালে যতগুলো নাম্বার অফ স্টেট থাকবে তাকে আমরা ডেনসিটি অফ স্টেটস বলবো, কেমন। অর্থাৎ আমি একটা ইউনিট ফ্রিকোয়েন্সি তার মধ্যে কতগুলো স্টেট আছে সেটাকে রো বলবো, এবং সেটা করে দেখো আমরা পরবর্তীকালে ডিফাইন করেছিলাম। এই দেখো ডি ওমেগার মধ্যে কতগুলো স্টেট থাকবে, রো ইন্টু ডি ওমেগা। তারপরে আমি তো ওই একটা স্টেটের জন্য প্রবাবিলিটি তার সঙ্গে গুণ করলাম, এতগুলি স্টেট আছে। তারপরে এটা যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন, এটাকে ইন্টিগ্রেট করেছি। এগুলো তোমাদের আমি আগের দিনেই এইগুলো যথেষ্ট ডিটেইলে বলেছি, কেমন। আচ্ছা বেশ, এগুলো করার পরে আমি তারপরে এর কনটেক্সটে এই ইকুয়েশনটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো কি ঘটবে,
কি করে কখন ইন্টিগ্রেট করা যায়, এই কনটেক্সটেও আমি তোমাদের বলেছিলাম যে এটা ইন্টিগ্রেশন করাটা বড্ড ঝঞ্ঝাটের। কি করে ঝঞ্ঝাটে? না, এইচ প্রাইম এটাও তো টাইমের ফাংশন, বা এটা এই এই যে ফাংশনটা রয়েছে, এই ফাংশন টাইম বা ওমেগার ফাংশনও হতে পারে, আমি যত জানি না। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা ওমেগা স্কোয়ার আছে, মানে ওমেগা কে এম এখন তোমার ভেরিয়েবলসের মতো ওমেগা কে এম স্কোয়ার আছে, এখানে ওমেগা কে এম আছে, এটাও একটা ফাংশন অফ ওমেগা কে এম। সো ইটস এ ভেরি ভেরি কমপ্লিকেটেড, কি বলবো, ভেরি কমপ্লিকেটেড ইন্টিগ্রাল। এই ইকুয়েশনটাকে তুমি কিছুতেই সলভ করতে পারবে না আনলেস ইউ হ্যাভ সাম ট্রিক। কি ট্রিক আমরা ইউজ করেছিলাম বলেছিলাম বলতো? আমরা বলেছিলাম এই ইন্টিগ্রালটা করা সম্ভব বিকজ এই পার্টিকুলার ফাংশনের প্রপার্টিদের জন্য, কারণ সাইন স্কোয়ার থিটা বাই থিটা স্কোয়ার এর একটা পার্টিকুলার প্রপার্টি আছে। কি প্রপার্টি? না, ইট বিহেভস অ্যাজ এ ডেল্টা ফাংশন, যার ফলে অর্থাৎ খুব ছোট জায়গাতে এই ফাংশনটা থাকবে আর বাকি জায়গায় থাকবে না। যেমন ডেল্টা ফাংশন একটা স্মল রিজিয়নে থাকে, তাই তো, বাকি জায়গাতে থাকে না, ঠিক এটাও তাই। এটা কোথায় থাকবে বলতো? ওমেগা ইকুয়াল টু ওমেগা কে এম এটা এক্সিস্ট করবে, আর বাকি জায়গায় প্রায় কিছুই নেই। আর ওমেগা ইকুয়াল টু ওমেগা কে এম এর একটা পার্টিকুলার ভ্যালু হয়ে যাবে, এরও একটা পার্টিকুলার ভ্যালু হয়ে যাবে। সুতরাং এই ফাংশনটা আর এই ফাংশনটা কমপ্লিটলি বেরিয়ে যাবে, পড়ে থাকবে কি সাইন স্কোয়ার থিটা বাই টু বাই থিটা স্কোয়ার, এই ফর্মে পড়ে থাকবে। এবং দেখো এইটাকে ইন্টিগ্রাল করা হয়েছিল করে ফাইনালি উই গট দিস এক্সপ্রেশন। কেমন? অর্থাৎ এই দেখো এটা জাস্ট বসিয়ে দিলে এইটা আসে, আগের দিন তোমাদের বলেও ছিলাম। এবং রোটা কি হয়েছে বলতো? ওই পার্টিকুলার পয়েন্টে, অর্থাৎ যে পয়েন্টে ডেল্টা ফাংশন আমি ক্যালকুলেট করলাম, সেই পয়েন্টে রো এর ভ্যালুটা কত, ওমেগা ইকুয়াল টু ওমেগা কে এম বসিয়ে বার করা হয়েছে। তাহলে এটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি টেকিং কেয়ার দ্য ডেন্সিটি অফ স্টেটস। কেমন? আচ্ছা, এই ডেন্সিটি অফ স্টেটস বলতে আমি কি মিন করলাম? বললাম যে নাম্বার অফ স্টেটস পার ইউনিট ফ্রিকোয়েন্সি। এটা না করে আমি তোমাদের এটাও বলেছিলাম যে আমি যেটাকে যদি মনে করো এনার্জি টার্মসে ভাবি, অর্থাৎ ওটা স্টেটের টার্মসে না বলে মনে করো এনার্জি, একটা এনার্জি ই কে, তার পাশে আরো অনেক এনার্জি স্টেট আছে। অর্থাৎ আমি তখন একটা প্রবাবিলিটি অফ গেটিং দ্য ই কে স্টেট বলে আমি একটা জিনিস ডিফাইন করেছিলাম, যেটাকে বলেছিলাম এফ ই কে, তাই না? তুই দেখো এই যে এফ ই কে বলেছি, যে একটা ডিফাইন করেছিলাম, যেমন এফ ই কে ডি কে ইকুয়াল টু 1, এই যে প্রবাবিলিটি, এটা হচ্ছে বেসিক্যালি এটা প্রবাবিলিটি অফ গেটিং দ্য এনার্জি স্টেট ই কে উইদিন দ্য এনার্জি ইন্টারভ্যাল ই কে অ্যান্ড ই কে প্লাস ডি ই কে। এবং তারপর যদি তুমি পুরো এনার্জি স্পেকট্রামে ইন্টিগ্রেট করো, তাহলে প্রবাবিলিটিটা কত হয়? 1 হবে, কারণ টোটাল প্রবাবিলিটি 1, সুতরাং নর্মালাইজড এটা 1। তাহলে দেখো যে আমার ফাইনালি ওই যে রো এর ফর্মে যেটা এসেছিল সেটা এখন এফ এর ফর্মে আসলো। কেমন? একেবারে আইডেন্টিক্যাল হইতে এফ এর ফর্মে চলে আসলো। দেখবে এই ইকুয়েশনটা আমি আইডেন্টিক্যাল হইতে এসেছি, দেখো 2 পাই বাই এইচ এইচ প্রাইম কে এম স্কয়ার এফ। আগে আসছিল রো, কেমন? আগে ছিল রো, এখন আসলো এফ। রোটা কি? এনার্জি, এনার্জি ডেন্সিটি অফ স্টেটস এর টার্মসে লিখেছিলাম, এখন এটা এটা কিসের টার্মসে লিখলাম? এটা লিখলাম অ্যাজ এ ফাংশন অফ এনার্জি, অর্থাৎ কিনা সোজা কথা এনার্জি স্টেটের যে ফাংশন এফ। কেমন? আচ্ছা, তারপরে আমি বললাম এনার্জি না লিখে আমি ফ্রিকোয়েন্সি টার্মসে লিখবো। সেটাকে যদি একটু ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে দেখা যাবে যে এই যে তোমার এটাকে বলা হচ্ছে এটা প্রবাবিলিটি বলবো না, রেট বলবো, টি দিয়ে ভাগ করা হয়ে গেছে। কেমন? এগুলো তোমাদের বলেছি আগের দিনে। তাহলে ফাইনালি দিস ইজ দ্য ইকুয়েশন 1 বাই এইচ স্কোয়ার, মানে মাথা কাটে এইচ অবশ্য, 1 বাই ক্রস এইচ স্কোয়ার এইচ প্রাইম কে এম স্কোয়ার জি নিউ, জি নিউ হচ্ছে এমন ফাংশন যেটা নর্মালাইজড টু ইউনিটি। কেমন? এই জি নিউটাকে আমরা ভীষণ ইম্পর্টেন্স দিই আমাদের কোয়ান্টাম ইলেকট্রনিক্স ক্লাসে, এবং এইটাকে আমরা বলি যে নর্মালাইজড লাইন সেপ ফাংশন। কেমন? নর্মালাইজড লাইন সেপ ফাংশন। তার মানে তুমি কি ইনফরমেশন পেলে এতক্ষণ ধরে? এতক্ষণ ধরে যেটা পেলে যে ডব্লিউ এম কে টা মানে কি? দ্যাট ইজ দ্য ট্রানজিশন ফ্রম এম টু কে স্টেট, এম টু কে স্টেট, এম থেকে কে স্টেটের ট্রানজিশন রেট। কেমন? এটা প্রবাবিলিটি না, এটা রেট। সেটা কত হবে? 1 বাই এইচ স্কোয়ার এইচ প্রাইম কে এম স্কোয়ার। এইচ প্রাইম কে এম মানে কি বলতো? দিস ইজ দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দি পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান বিটুইন দ্য স্টেটস কে অ্যান্ড এম। কে আর এম স্টেটের মধ্যে তার যে ম্যাট্রিক্স এলিমেন্ট, তার মড স্কোয়ার ফর্মে যে রয়েছে। তো আর আরেকটা কি লিখেছি এখানে? লাইন সেপ ফাংশন, জি এজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি। কেমন? এবং এইটাই হচ্ছে তোমার, তার মানে তোমার কি বলতো, যে আমি যদি ট্রানজিশন রেট জানতে চাই তাহলে আমাকে কি জানতে হবে বলতো? দুটো জিনিস জানতে হবে।
একটা হচ্ছে তার লাইন শেপ ফাংশনের এক্সাক্ট নেচার কিরকম, জি অ্যাজ এ ফাংশন অফ নিউ কিরকম, এবং আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তোমার এইচ প্রাইম কে এম। এইচ প্রাইম কে এম মানে কি বলতো, সেটা হচ্ছে যে পার্টাবিশন পার্ট অফ দি হ্যামিল্টনিয়ানে তার ম্যাট্রিক্স এলিমেন্ট, সোজা কথা ইন্টারাকশন এনার্জির ম্যাট্রিক্স এলিমেন্ট বিটুইন দ্য টু স্টেটস ইনভলভ। কোন টু স্টেটস বলতো, একটা হচ্ছে তোমার ইনিশিয়াল যে স্টেট ছিল এম, আর একটা ফাইনাল স্টেট হচ্ছে কে। এই দুটো স্টেটের মধ্যে যে এইচ প্রাইমের যে ম্যাট্রিক্স এলিমেন্ট তার মড স্কয়ার, এই দুটো জানতে পারলে আমরা বের করতে পারবো। এগুলো তো আমি ভবিষ্যতে তো ইউজ করব। অবভিয়াসলি এটা তোমার লেজার থিওরি পড়াবার সময় কাজে লাগে, এবং সমস্ত অ্যাটম ফিল্ড ইন্টারাকশনের সময় দেখবে যে আমি এই জিনিসগুলো ইউজ করব। এক্ষুনি আমি আর ইউজ করছি না, কিন্তু এই জিনিসটা আমি হয়তো পরের সপ্তাহ থেকে আবার ইউজ করতে শুরু করবো। কেমন? ডব্লিউ দিস ইকুয়াল টু দিস। কেমন? সো দিস ইজ অল অ্যাবাউট দি টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি আপ টু নাও। অর্থাৎ আমি যতটুকু আমার টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি প্রয়োজন সেটুকু আমি পড়িয়ে নিলাম। তার মানে আমাকে দেখতে হবে সবসময় যে এইচ প্রাইম কে এম স্কোয়ার কত, জি কত, এটা আমাকে বের করে নিতে হবে। এই দুটো বার করতে পারলে আমি ট্রানজিশন রেটটা বের করতে পারবো। তার মানে দিস ইজ অল অ্যাবাউট ইয়োর টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি, এবং তার যে ডেভেলপমেন্ট গুলো আছে আমি যেটা প্রয়োজন হবে সেটা করিয়ে নিলাম। কেমন? আচ্ছা, এই পর্যন্ত করার পরে আমি মনে করো একটু অন্যদিকে চলে যাই। অন্যদিকে চলে যাই মানে এটা তো এক্ষুনি আমি আর একটা একে হচ্ছি না, পরে এগোবো। এটা এগোবার আগেই আমি আর যে জিনিসটা পড়াতে চলেছি সেটা হচ্ছে যে আমি গত সপ্তাহে যখন পড়াচ্ছিলাম তখন ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এইবারে আমি চলে আসি আবার সেই ম্যাক্সওয়েলস ইকুয়েশনের মধ্যে দিয়ে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার আমি আমি যেহেতু কোয়ান্টাম ইলেকট্রনিক্স পড়াচ্ছি তোমাদের, তার দুটো পার্ট আছে। কেমন? দুটো পার্টের মধ্যে একটা হচ্ছে তোমার নন লিনিয়ার অপটিক্স পার্ট, এবং আরেকটা হচ্ছে কোয়ান্টাম অপটিক্স পার্ট। কেমন? সুতরাং কোয়ান্টাম অপটিক্স পার্ট মানে কি বলতো, কোয়ান্টাম অপটিক্স পার্ট মানে হচ্ছে যেখানে আমাকে ফিল্ডটাকে কোয়ান্টাইজ করে তার সঙ্গে মেটেরিয়ালের ইন্টারাকশন দেখতে হবে। কেমন? আমি আরেকবার রিপিট করি। মনে করো কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যখন কোনো মিডিয়ামের মধ্য দিয়ে যায়, তোমরা জানো যে মিডিয়ামটা পোলারাইজড হয়, তাই তো? সেটা পোলারাইজেশনটা কি কি হতে পারে না, ইলেকট্রিক ফিল্ড ঘটায় কি, ইলেকট্রিক পোলারাইজেশন ঘটায়। ম্যাগনেটিক ফিল্ড কি ঘটাবে, ম্যাগনেটিক পোলারাইজেশন ঘটাবে। যেমন যদি ডাইইলেকট্রিক মিডিয়াম হয় সেক্ষেত্রে ম্যাগনেটিক পোলারাইজেশনের মানে হয় না, কারণ এই ম্যাগনেটিক পোলারাইজেশন তখনই মানে হবে যদি সেটা মোটামুটি কন্ডাক্টিং মিডিয়াম হয়। কেমন? আদারওয়াইজ তুমি ফর অল পারপাস তুমি ম্যাগনেটাইজেশনটাকে বাদ দিতে পারো। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেখানে পোলারাইজেশন কনসিডার করবো শুধুমাত্র, এবং সেটা হচ্ছে ইলেকট্রিক পোলারাইজেশন। অর্থাৎ ম্যাগনেটাইজেশন আমি দেখবে আমি খুব কম কেসে, বা যদি প্রয়োজন না হয় আমি বলবোই না, পোলারাইজেশনটাই নিয়েই বলবো সবসময়। এবং সেই পোলারাইজেশনটা কি বলতো, ম্যাগনেটিক নয় কিন্তু, সেটা হচ্ছে ইলেকট্রিক পোলারাইজেশন। কেমন? বেশ, তাহলে দেখো যে আমি বললাম যে কোয়ান্টাম অপটিক্স এবং নন লিনিয়ার অপটিক্স দুটো পার্টে আমাকে পড়াতে হবে। কোয়ান্টাম অপটিক্স পার্টের মধ্যে কি আছে বলতো, যেখানে আমার ফিল্ডটাকে কোয়ান্টাইজ করতে হয়। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তোমরা জানো যে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন তার সলিউশন। অর্থাৎ চারটে ম্যাক্সওয়েলস ইকুয়েশন লেখা হয়, লিখে তার যে সলিউশন পাওয়া যায় ই অ্যাজ এ ফাংশন অফ এক্স টি, মানে আর টি ধরে নাও, ই অ্যাজ এ ফাংশন অফ আর টি যেটা লেখা হয়, অর্থাৎ ই জিরো ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি, তেমনি বি এর জায়গায় বি জিরো ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি। এই যে সলিউশন, অর্থাৎ ফ্রি স্পেস যে সলিউশন, তাই তো? এই সলিউশনটাই তোমার বেসিক্যালি কি সলিউশন, এটা এটা হচ্ছে তোমার প্লেন ওয়েভ সলিউশন বেসিক্যালি। কেমন? এটা প্লেন ওয়েভ সলিউশন, এগুলো তো আমি অলরেডি বলেছি ম্যাক্সওয়েলস ইকুয়েশন পড়াতে গিয়ে। এবং এদের কিছু পার্টিকুলার প্রপার্টিও তোমাদের বলেছিলাম, যে যেদিকে যাবে ওয়েভটা, অর্থাৎ কিনা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেদিকে প্রপাগেট করে তার পারপেন্ডিকুলার প্লেনে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে। এবং ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটাকে আমরা নর্মালি পোলারাইজেশন ডিরেকশন বলে থাকি, কারণ ইলেকট্রিক ফিল্ড ইজ রেসপন্সিবল ফর পোলারাইজেশন। দ্যাট ইজ ওয়াই ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটাকেই পোলারাইজেশন ডিরেকশন, এটাই আমাদের কনভেনশন। কেমন? বেশ, আমি এগুলো বলছি বলে আবার আমি তোমাদের এটা বলার অর্থ হলো যে আমি তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইত্যাদি তার
ঘটনাগুলো, কেমন? এবং এবারে এবারে আমরা কি করতে চলেছি বলতো, তোমাদের সেই বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে ফিল্ড কোয়ান্টাইজেশন। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে আমি কি করে কোয়ান্টাইজ করব। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তোমাদের কাছে এখনো পর্যন্ত যা ধারণা, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশনের সলিউশন, এবং সেটা অবভিয়াসলি ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। যেমন ক্লাসিক্যাল কেন বলছি না, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তাদের ওয়েভ নেচার আছে, তারা হচ্ছে প্লেন প্রগ্রেসিভ ওয়েভ, এই সমস্ত কথাবার্তা বলা হয়েছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন পড়াবার সময়। সুতরাং তারা বেসিক্যালি ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, কেমন? কিন্তু কোয়ান্টাইজ করলে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে কোয়ান্টাইজ করলে কি ঘটবে সেটা তো নিশ্চয়ই জানতে হবে, না জানলে তো তুমি কোয়ান্টাম অপটিক্স পড়তে পারবে না। সুতরাং আমি পরবর্তীকালে যেটা করতে চলেছি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কোয়ান্টাইজেশন। কেমন? তোমরা যারা অন্যান্য অপশনাল পেপার দিয়েছো ফিল্ড থিওরি, তারা হয়তো আরো বেশি ডিটেল ফিল্ড থিওরি পড়বে, কিন্তু আমি এখানে যেটা করব, ফিল্ড থিওরির একটা অংশ যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কনসিডার করা হয়, কেমন? সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাইজেশনটা শুধু করব, এবং তাও আমি একটু বেশ মানে গা বাঁচিয়ে চলার মতো করেই আমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাইজেশনটা তোমাদের শিখিয়ে দেবো। কেমন? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাইজেশনটা আমি এবারে করতে চলেছি, কেমন? তাহলে আমি লেট আস গো ফর দ্য ইলেকট্রোম্যাগনেটিক কোয়ান্টাইজেশন নেক্সট, কেমন? আমি আমি আবার তোমাদের বলে দিচ্ছি, টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি আমি তোমাদের যে পড়ালাম, সেটা প্রয়োজন মতো আবার ফেরত নিয়ে আসবো কোনো একটা সময়, কেমন? আমি আবার ফেরত নিয়ে আসবো যখন আমার প্রয়োজন হবে। এখন আমি ফিল্ড কোয়ান্টাইজেশনের দিকে এগোচ্ছি। ফিল্ড কোয়ান্টাইজেশন এগোচ্ছি যখন, তখন আমি একটা কথা বলে নিই, যা আমি একটু ব্রেক করে দিই, না হলে আবার আমি ঢুকতে পারবো না। দেখি আমি এটাকে ব্রেক করি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমি জেনে নিই, তারপরে ব্রেক করবো। কি কোশ্চেন আছে কিছু তোমাদের? তোমাদের কি কোনো কোশ্চেন আছে কিছু এই ব্যাপারে? না থাকলে আমি তারপরে ফিল্ড কোয়ান্টাইজেশনে যাবো, নেই তো? আচ্ছা বেশ, তোমাদের যদি কোশ্চেন না থাকে এবারে ফিল্ড কোয়ান্টাইজেশনে আসছি, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইন্টারেস্টিং, কেমন? দেখবে যে ফিল্ড কোয়ান্টাইজেশন নিয়ে তোমাদের যে এত ভয়ের কারণ, তার কিচ্ছু কোনো কারণ নেই, এত সোজা যে এটা করার পরে তুমি বুঝতে পারবে যে এর চেয়ে সোজা বোধহয় কিছু হয় না, কেমন? সুতরাং ফিল্ড কোয়ান্টাইজেশনটা আমরা করতে চলেছি, কেমন? অর্থাৎ কিনা ফিল্ড কোয়ান্টাইজেশন করার আগে আমি তাহলে দু একটা কথা আমার বলে নেওয়া উচিত। অবভিয়াসলি আমরা যে ফিল্ডটাকে কোয়ান্টাইজ করছি, কার কোন ফিল্ড? না, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, কেমন? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, দেখো যে এই কোয়ান্টাইজেশন করার অর্থ কি। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি তুমি অলরেডি ক্যালকুলেট করেছো, এবং সেটা করেছো কার টার্মসে বলতো? ইন টার্মস অফ পয়েন্টিং থিওরেম। কেমন? দেখবে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি আমি ক্যালকুলেট করেছিলাম পয়েন্টিং থিওরেম টার্মসে, কেমন? আর যেখানে এস বলে একটা ভেক্টর ডিফাইন করেছিলাম। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি কত হয়? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি হচ্ছে হাফ ইন্টু ই ডট ডি প্লাস বি ডট এইচ। অবশ্যই এটা এনার্জি ডেন্সিটি বলবে তুমি, ঠিকই, এনার্জি ডেন্সিটি, কেমন? তারপরে ভলিউমের উপর ইন্টিগ্রেট করলে এটা টোটাল এনার্জি হয়ে যায়। এই ঘটনাগুলো তো অলরেডি আছে। এবং ইলেকট্রিক ফিল্ডের এনার্জি আলাদা করে হাফ ইন্টু ই ডট ডি, এবং ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি করেসপন্ডিং হাফ ইন্টু বি ডট এইচ, কেমন? সুতরাং এইরকম ভাবে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জিটা আমরা জানা আছে আমাদের। এবং অবভিয়াসলি আমি যদি তোমাদের বলি, আমি হয়তো আমার এখানে স্লাইড নেই, সেটা কি দেখো, যে আমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি বলতে আমরা মিন করি যে এইচ ইকুয়াল টু, এইচ যদি মনে করো ফিল্ড এনার্জি হয়, এইচ ইকুয়াল টু হাফ ইন্টু ই ডট ডি প্লাস হাফ ইন্টু বি ডট এইচ। পরের এইচটা আমি বললাম যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, কেমন? তাহলে বি, এইচ, ই, ডি এগুলো সব তো কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স ওয়াই জেড টি, এরা সবাই কন্টিনিউয়াস ফাংশন। সুতরাং তাদের যে এনার্জিটা হবে, সেই এনার্জিটা কেমন হবে বলতো? সেটা অবভিয়াসলি তাদের এনার্জিটা হবে কন্টিনিউয়াস। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে এনার্জি পাও ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে, সেই ফিল্ডটা কিন্তু তোমার কন্টিনিউয়াস এনার্জি, সেখানে রকম ওই রকম মানে ইয়ে নয়, কোয়ান্টাইজ নয়। অর্থাৎ কিনা কন্টিনিউয়াস এনার্জি হয়, কেমন? কন্টিনিউয়াস এনার্জি। এবারে আমি তাহলে ফিল্ড কোয়ান্টাইজেশন যখন করব, তাহলে তাহলে তার এনার্জি যখন ক্যালকুলেট করব, দেখবে সেটা আর কন্টিনিউয়াস থাকছে না। এছাড়া আমি পরে আসছি, কেমন? তাহলে আমি স্টার্ট করছি এমন একটা জায়গা থেকে যে আমি জানি ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আমি জানি ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি কত হয়,
যেমন এই দুটো নলেজ আমার আছে ফ্রম ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এখান থেকে আমাকে শুরু করতে হবে, তাই তো? এখান থেকে শুরু করার আগে আমি আরো একটা দুটো কথা না বলে পারছি না। তোমাদের যখন তোমরা কোয়ান্টাম ফিজিক্স ক্লাসে পড়েছিলে, মানে বিএসসি ক্লাসে, তখন দেখবে তোমাদের প্রথমেই শুরু করা হয় যেটা, যে কোয়ান্টাম মেকানিক্স শেখার জন্য প্রথমেই যেটা বলা হয় যে সব ভালো চলছিল, কিন্তু হঠাৎ ব্ল্যাক বডি রেডিয়েশন এসে গোলমাল পাকিয়ে দিল। অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশনের এক্সপ্লানেশন আর তখন খুঁজে পাচ্ছিলে না। যেমন ব্ল্যাক বডি রেডিয়েশনের যখন তোমার দেখা গেল যে তোমার বেসিক্যালি লো এনার্জি রেঞ্জে তুমি কিছুতেই এক্সপ্লেন করা যাচ্ছিল না, হাই ফ্রিকোয়েন্সি হাই রেঞ্জে তোমার এক্সপ্লেন করা যাচ্ছিল ইত্যাদি। বা সোজা কথা, ব্ল্যাক বডি রেডিয়েশনটা আমরা এক্সপ্লেন করতে পারছিলাম না, এবং এই ঘটনাটা বেশ কিছুদিন চলছিল। কারণ ব্ল্যাক বডি রেডিয়েশন হয়েছে তোমার প্রায় 1886 সাল নাগাদ, বুঝেছো? ওই 14-15 বছর ধরে কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশন আর এক্সপ্লেন করা সম্ভব হয়নি। অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশনের কিছুটা অংশ এক্সপ্লেন করা গেছিল, কিছুটা মানে কি, তখনকার যে ল ছিল ক্লাসিক্যাল ল, সেটা তোমরা জানো, সেটা হচ্ছে র্যালে জিন্স ল। যেমন র্যালে জিন্স ল দিয়ে কিছুটা করা গেছিল, কিন্তু সবটা করা যায়নি। পরবর্তীকালে এইটাকে প্রথম যখন এটা এক্সপ্লেন করা হলো, সেটা হলো তোমার একটা মানে যুগান্তকারী ব্যাপার, সেটাই হচ্ছে তোমার প্ল্যাঙ্কস থিওরি। কেমন? প্ল্যাঙ্কস থিওরি প্রথম বললো যে আমাদের যে রেডিয়েশন আছে, ব্ল্যাক বডি রেডিয়েশন মানে তোমার একটা ক্যাভিটির মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে এনার্জি, সেই এনার্জিটা কন্টিনিউয়াস নয়, তারা কিন্তু ডিসক্রিট। সুতরাং এইটা প্রথম আমাদের ঘটনাটা আমরা একদম নেড়ে ছেড়ে দিল প্রায়। তো কারণ আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জির যে কনসেপ্ট ছিল যে সেটা কন্টিনিউয়াস, কারণ আমাদের ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে আমাদের কন্টিনিউয়াস এনার্জি হয়, কিন্তু না, প্ল্যাঙ্ক থিওরি বললো না, কখনোই নয়, এনার্জিটা হতে হবে ডিসক্রিট। সেই ডিসক্রিট এনার্জি কিরকম না, সেটা হতে পারে 0, cos এইচ নিউ, 2h নিউ, ইত্যাদি ইত্যাদি। কেমন? এইরকম ভাবে বললেন, প্ল্যাঙ্কস বললেন এরকম ভাবে। শুধু বললেন নয়, তিনি কিন্তু একটা এনার্জি ডেন্সিটির ফর্মুলাও তৈরি করে ফেললেন, এবং এটা একটা মিরাকুলাস ডেভেলপমেন্ট। অর্থাৎ ওই যে প্ল্যাঙ্কস থিওরি দিলেন, সেই প্ল্যাঙ্ক থিওরি কিন্তু কমপ্লিটলি ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে এক্সপ্লেন করে ফেললো। কেমন? অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে যে আমাদের যে ঝঞ্ঝাট চলছিল, সেই ঝঞ্ঝাটটা কিন্তু প্ল্যাঙ্ক একদম 1901 সালে একদম রিজলভ করে দিল পুরো। অর্থাৎ আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের একটা এক্সপ্লানেশন পেলাম। কিন্তু তখনকার লোকেদের তো ব্যাপারটা হচ্ছে বদ্ধমূল ধারণা যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি কিন্তু কখনোই এরকম এরকম মানে কণার আকারে তো হতে পারে না। মানে প্ল্যাঙ্ক করতে ততটা কিছু করতে পারেনি, প্ল্যাঙ্ক এই ম্যাথমেটিক্যালি করে ফেলেছিলেন, কিন্তু প্ল্যাঙ্ক কিন্তু খুব ফিজিক্যালি খুব কিছু বলতে পারেননি। পরবর্তীকালে অবশ্য আইনস্টাইনের মতো প্রতিভা এসছে, সুতরাং তারা এগুলোকে আরো বেটার ওয়েতে এক্সপ্লেন করেছে। এবং আইনস্টাইন যখন এলো, তখন শুধু প্ল্যাঙ্কস ল এর থেকে নয়, আরো কিছু জিনিসপত্র উনি এক্সপ্লেন করলেন। সেটা জানো তোমরা, ফটো ইলেকট্রিক এফেক্ট। আর একটা দিকে ডেভেলপমেন্ট হচ্ছিল কোয়ান্টাম থিওরি, সেটা হচ্ছে কি বলতো, হাইড্রোজেন অ্যাটমের যে স্পেকট্রাম, সেই স্পেকট্রাম গুলো ডিসক্রিট ছিল, বামার লাইন। কেমন? সেই বামার লাইন তো দেখতে পাওয়া যেত, অর্থাৎ বামার লাইন তোমার ভিজিবল রেঞ্জে হয়। সুতরাং সেগুলো যেহেতু দেখা যায়, সেই দেখা যাওয়ার লাইনগুলো কিন্তু ডিসক্রিট ছিল, সেটাও আমাদের ক্লাসিক্যাল ল অনুযায়ী হতে পারে না। যার ফলে সেখানেও তোমার একটা ডিসক্রিটাইজেশন ছিল। সেখানে যে এক্সপ্লেনেশন আসছিল সেটা হচ্ছে বোর থিওরি থ্রু দিয়ে। এবং দুজনেই বোর থিওরিও যেমন দেখো, বোর থিওরি যখন করলো তখনও কিন্তু ওই ওই রকম ভাবে বলেছিল স্টেশনারি স্টেট ইত্যাদি ইত্যাদি, তোমরা তো জানোই হাইড্রোজেন অ্যাটমের স্টেশনারি স্টেট আছে, ট্রানজিশন হলে তোমার দুটো স্টেশনারি স্টেটের মধ্যে ট্রানজিশন হয় ইত্যাদি অনেক কিছু অ্যাসিউম করে এগুলো করেছিলেন। আমি আর বোর থিওরির দিকে যাব না, আমি আবার প্ল্যাঙ্ক থিওরির দিকে ফেরত আসি। তার মানে প্ল্যাঙ্কস প্রথম বলল যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেসিক্যালি তাদের এনার্জিগুলো কিন্তু কন্টিনিউয়াস নয়, ডিসক্রিট। কেমন? পরবর্তীকালে আইনস্টাইন এটাকে বলেছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডিসক্রিট, এবং তারা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে ফোটনস। কেমন? এবং তখন উনি একটা যদি সিঙ্গেল মনোক্রোম্যাটিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হয়, তার করেসপন্ডিং এনার্জি হবে এইচ নিউ, এই ফর্মুলা লিখলেন। কেমন? এইটাই হচ্ছে তারপরে আইনস্টাইন তারপরে এই জিনিসগুলো পুরো জিনিসগুলো আরো বেটার ওয়েতে প্লেস করলেন। তোমরাও তো
কোয়ান্টাম থিওরি পড়ে ফেলেছো। কোয়ান্টাম থিওরি তোমরা পড়ো, তার মানে কি বলো তো, প্রথমে যেটা পড়ো যে কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পড়ে ফেলো। অর্থাৎ তুমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ফোটন আছে ধরেই ফেলো প্রথমবারেই, কেমন? এবং এই যে ধরে নেওয়াটা, এটাই হচ্ছে আমরা পরবর্তীকালে বলি এটাকে সেকেন্ড কোয়ান্টাইজেশন বলি। অর্থাৎ তুমি ফিল্ড কোয়ান্টাইজেশন না করলে কিন্তু এই ফোটনের কনসেপ্ট আসবে না, কিন্তু তখন তোমাকে একটা অ্যাডহক বেসিসে ফোটনের কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয় আইনস্টাইনের থিওরি দিয়ে, কেমন? অর্থাৎ তার পরবর্তীকালে আমরা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করেছি, এবং সেই কোয়ান্টাম মেকানিক্সটা এসছে কার হাত ধরে? শ্রোডিঙ্গার ইকুয়েশনের হাত ধরে। তার মানে তোমরা প্রথমে যে ওল্ড কোয়ান্টাম থিওরিটা পড়ো, তোমাদের অনেক বইতে দেখবে ওল্ড কোয়ান্টাম থিওরি বলা হয়। ওল্ড কোয়ান্টাম থিওরি বেসিক্যালি ফিল্ড কোয়ান্টাইজেশন, অর্থাৎ ফিল্ড থিওরি তোমরা আগে পড়ে ফেলো, কেমন? এবং এই জন্য আমরা বলি যে সেকেন্ড কোয়ান্টাইজেশন ফার্স্ট, তার মানে তোমরা সেকেন্ড কোয়ান্টাইজেশন প্রথমে শেখো, তারপর ফার্স্ট কোয়ান্টাইজেশন হচ্ছে যেটা তোমরা পরবর্তীকালে শেখো থ্রু থ্রু তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশন। তার মানে ইউ আর অলওয়েজ লার্নিং সেকেন্ড কোয়ান্টাইজেশন ফার্স্ট অ্যান্ড ফার্স্ট কোয়ান্টাইজেশন সেকেন্ড, কেমন? অর্থাৎ তোমাদের মানে যে শেখার যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে আমাদের প্রথমেই সেকেন্ড কোয়ান্টাইজেশন শেখানো হয়, এবং সেটা তোমাকে অ্যাডহক বেসিসে শেখানো হয়। এখন সময় এসেছে সেটার একটা কমপ্লিট এক্সপ্লেনেশনের প্রয়োজন, কেমন? অর্থাৎ আমি তোমাকে, তুমি যে সত্যি সত্যি ওটা ওটা ওখানে ফিল্ড কোয়ান্টাইজ করলে যে ফোটন হবে, সেই ধারণাটা আমরা তোমাদের এখন দেব, কেমন? এবং অবভিয়াসলি আমি ফিল্ড কোয়ান্টাইজেশনের থ্রু দিয়েই দেব, কেমন? সুতরাং ফিল্ড কোয়ান্টাইজেশন করব, এবং আমাদের কোত্থেকে শুরু করতে হবে? আমাদের ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকেই শুরু করবো আবার, কেমন? বেশ, এটা করার জন্য আমি তো অলরেডি ম্যাক্সওয়েলস ইকুয়েশন তোমাদের অনেক কিছু পড়িয়ে দিয়েছি, সুতরাং আমি কিছুটা বেশ সাহসের সঙ্গে এগোতে পারি, কেমন? সুতরাং আমি এগোতে শুরু করি তাহলে। আচ্ছা বেশ, আমি তাহলে এক কাজ করি, আমার স্লাইডটা খুলে নিয়ে একটু, হ্যাঁ। স্লাইডটা খোলার অর্থ হলো আমি কোনটা খুলবো? ফিল্ড কোয়ান্টাইজেশন, কারেক্ট। আচ্ছা, আমি এবারে যে বইটা ফলো করছি অবভিয়াসলি তোমাদের দেওয়া আছে আমনন ইয়ারিভের বই, কেমন? যেটা কোয়ান্টাম ইলেকট্রনিক্স বলে তোমরা যে বইটা ইউজ করবে, কেমন? আমি সেই বইটাই আমি এখন ফলো করব, কেমন? আচ্ছা বেশ, আমি আবার প্রেজেন্টেশনে ফেরত যাই। আচ্ছা, প্রেজেন্ট নাও, উইন্ডো, ইয়েস, শেয়ার। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কি আমার স্লাইডটা? হ্যাঁ, দেখতে পাচ্ছ স্লাইডটা? হ্যাঁ স্যার। আচ্ছা গুড। তাহলে দেখো, আচ্ছা এই বইটা যে আছে না, বইটাতে নোটেশনটা একটু তোমাদের কাছে গোলমেলে মনে হতে পারে। ডোন্ট ওয়ারি, তোমাদের নোটেশন যদি গোলমেলে মনে হয় তোমাদের নোটেশনই লিখবে, কেমন? আচ্ছা, আমি নোটেশনটা তোমার এক্সপ্লেন করছি। দেখো, আমি ফিল্ড কোয়ান্টাইজেশন করতে চলেছি, তোমাদের আরেকবার আমি রিপিট করে দিই। আমরা কি ফিল্ড কোয়ান্টাইজেশন করবো বলতো? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাইজেশন। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে কি বলতো? যারা নাকি সলিউশন অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন। আমি তাহলে সলিউশন থেকে শুরু করছি না, একেবারে ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে শুরু করছি, কেমন? ম্যাক্সওয়েলস ইকুয়েশন উইদাউট সোর্স, কেমন? সেরকম একটা ইকুয়েশন থেকে শুরু করবো। দেখো, আচ্ছা এইটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, মানে ফ্যারাডেস ল, তাই তো? তোমরা নিশ্চয়ই এগ্রি করবে, কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, দিস ইজ দ্য ফ্যারাডেস ল, ওয়ান অফ দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন, তাই তো? কার্ল অফ এইচ ইকুয়াল টু কত? এবার তোমরা বোধহয় লিখতে অভ্যস্ত জে, এটা এখানে আই দিয়ে লেখা হয়েছে, কেমন? কারেন্ট ডেন্সিটি আই, কেমন? কার্ল অফ এইচ ইকুয়াল টু, তোমরা যদি লিখতে মনে করো জে লিখতে পারো, কোনো আপত্তি নেই, জে প্লাস ডেল্টা ডি ডেল্টা টি। এটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আচ্ছা, ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল টু রো, রো মানে বুঝতে পারছো চার্জ ডেন্সিটি, আর ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু জিরো। এই চারটিকে আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন বলি, যেখানে আই হচ্ছে কারেন্ট ডেন্সিটি, আর রো হচ্ছে চার্জ ডেন্সিটি, আর ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেটাকে আমরা বলি ইপসিলন জিরো ই প্লাস পি, এই তো লেখো। অর্থাৎ কিনা ইপসিলন জিরো হচ্ছে তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এবং পি হচ্ছে পোলারাইজেশন। এবং এইটা লেখার সময় ম্যাক্সওয়েলস ইকুয়েশন যখনই আমি লিখে ফেলেছি, তখন এইটা তো ইমপ্লাইড যে ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু মাইনাস ডেল্টা ডেল টি, এটা তুমি
এটা তো আমাদের জানোই তো কন্টিনিউটি ইকুয়েশন, অর্থাৎ ডাইভারজেন্স অফ জে প্লাস ডেল টু ডেল ইকুয়াল টু 0। আর তোমার যদি মনে হয় তাহলে এটাকে তুমি ডাইভারজেন্স নিলেও তুমি পেয়ে যাবে, কেমন? অর্থাৎ ডাইভারজেন্স নিলে ডাইভারজেন্স অফ কার্ল 0, এবং এটা কি হবে বলতো, ডাইভারজেন্স অফ আই ইকুয়াল টু প্লাস ডাইভারজেন্স অফ ডি মানে রো ডেল ডট ডেল টি হয়ে গেল, কেমন? আর এই ইকুয়েশনটা ডিরাইভ করা হয়েছে তো তোমার এই ইকুয়েশনের থ্রু দিয়ে, সুতরাং এই ইকুয়েশন পেতে অসুবিধা নেই। সুতরাং এগুলো তোমাদের জানা আছে, তাই তো? আমি অলরেডি ম্যাক্সওয়েলস ইকুয়েশন তোমাদের পড়িয়েছি। সুতরাং these are the four Maxwell's equation along with the equation of continuity, কেমন? আচ্ছা, এইবারে তোমাদের আমি বললাম যে আমি চার্জ থাকবে না এবং কারেন্ট ডেন্সিটিও নেই, অর্থাৎ আমি তোমার লাইফটাকে আরো সিম্পল করে দিচ্ছি, অর্থাৎ রোটা 0, কোথায় গেল রো, রো 0 করে দেবো আর আইটাকেও 0 করে দেবো, বুঝেছো? রো 0 করে দেবো, আইটাকেও 0 করে দেবো, করে ম্যাক্সওয়েলস ইকুয়েশনটা লিখবো। তার মানে আই এম টকিং অ্যাবাউট দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন in the region where there is no charge and current sources, অর্থাৎ সোর্স ফ্রি ম্যাক্সওয়েলস ইকুয়েশনস, কেমন? তাহলে তার ইকুয়েশনটা, তাহলে এই চারটি ইকুয়েশনের মধ্যে রোটা 0 হয়ে যাবে, রো 0 হয়ে গেল, আইটাও 0 হয়ে গেল, কেমন? তাহলে পড়ে এলো কার্ল অফ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, কার্ল অফ এইচ ইকুয়াল টু ডেল্টা ডি ডেল্টা টি, ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল টু 0, ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0, কেমন? এই চারটি ইকুয়েশন দেওয়া হবে। এই চারটি ইকুয়েশন আমার, তার মানে কি, ম্যাক্সওয়েলস ইকুয়েশন উইদাউট সোর্স, কেমন? দেখো এখানে লেখা আছে উই লিমিট দ্য সেল দ্য মোমেন্ট ফর চার্জ ফ্রি আইসোট্রপিক, এবং এইগুলো আমরা ধরে নিয়েছি, আইসোট্রপিক, হোমোজিনিয়াস, এই সমস্ত কন্ডিশনগুলো ধরে নিয়েছি, কেমন? আচ্ছা বেশ, তাহলে এবারে আমি চলে যাই আর একটু পরের স্লাইডটা চলে যাই। এই ব্লক আটকে গেল কেন? হ্যাঁ সরি, আচ্ছা স্লাইড কি হবে, এটা রিজুম স্লাইড শো কেন বলে আবার, ঠিক আছে। আচ্ছা দেখো, সোর্স ফ্রি বলেছি না, সুতরাং কারেন্ট ডেন্সিটি 0, রো 0 হয়ে গেছে। দেখো বি ইকুয়াল টু মিউ এইচ লেখা হয়েছে, কেমন? ডি ইকুয়াল টু এপসিলন ইনটু ই লেখা হয়েছে, কেমন? ডি ইকুয়াল টু এপসিলন ইনটু ই ইত্যাদি ইত্যাদি লেখা হয়েছে। এপসিলন এবং এপসিলন যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ডি ইকুয়াল টু মিউ এইচ, বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন লিখেছি উইদাউট সোর্স, দ্যাটস অল। আমি আর এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না এখন, কেমন? তাহলে ম্যাক্সওয়েলস ইকুয়েশন উইদাউট সোর্স থেকে আমি শুরু করলাম, বুঝেছো? উইদাউট সোর্স থেকে শুরু করার পরে আমরা জানি যে এইবারে আমি মনে করো এটা জাস্ট একটা কন্ডিশন ইউজ করি যে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ক্যাভিটির মধ্যে আছে, তোমার যেমন ব্ল্যাকবডি রেডিয়েশনে বলা হয়, ব্ল্যাকবডি রেডিয়েশনেও কি করা হয়, একটা ক্যাভিটির মধ্যে রেডিয়েশনটা দেখা হয়, কেমন? একটা ইমাজিনারি একটা মনে করো স্ফিয়ার কল্পনা করলে, যার ভেতরটা পুরোপুরি কালো রং দিয়ে ভর্তি করা আছে, অর্থাৎ কালো রং মানে সারফেসটা অবশ্যই, এবং তার মধ্যে রেডিয়েশন যদি থাকে, সেই রেডিয়েশনের যে প্রপার্টিটা সেটাই ব্ল্যাকবডি রেডিয়েশনের প্রপার্টি বেসিক্যালি, অর্থাৎ তার যে এনার্জি ডেন্সিটি প্রপার্টি, বলতে মিন করছি এনার্জি ডেন্সিটি ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমরা যেন অনেকটা ওই রকম ভাবে ভাবছি একটা ক্যাভিটি আছে, অর্থাৎ ক্যাভিটির মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, কেমন? আমার এই জিনিসটা করার ফলটা হচ্ছে এই যে আমার পক্ষে অঙ্ক করাটা সুবিধে হবে, কারণ আমি ফর্মাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাইজেশনে যাব না, আমি একটু ফাঁকি দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাইজেশন করব, কিন্তু এটাতে কিছু যায় আসে না, আলটিমেট রেজাল্ট একই, কেমন? সুতরাং আমি যদিও রোডটা অনেক ইজিয়ার ওয়েতে ইউজ করছি, দ্যাট মেক্স নো ডিফারেন্স ইন দ্য ফাইনাল রেজাল্ট, সুতরাং আমার ফাইনাল রেজাল্টটা একই থাকবে, কেমন? সুতরাং আমরা শুধুমাত্র আমাদের কয়েকটা কন্ডিশন আমরা ইউজ করছি যাতে করে আমাদের অঙ্কগুলো করতে সুবিধে হয়। তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যাভিটির মধ্যে ধরে নিয়েছি। এবার তুমি বলবে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একটা ছোট্ট ক্যাভিটির মধ্যে থাকবে কি করে? না, তা নয়, ক্যাভিটিটাকে তুমি একটা ইনফাইনাইট রেডিয়েশন ধরে নাও না, কি আছে, আপত্তি কি আছে? ক্যাভিটি কিন্তু উইথ হিউজ লার্জ রেডিয়াস অফ ক্যাভিটি, কেমন? সুতরাং তুমি ক্যাভিটির মধ্যে কষলে করে আর টেন্স টু ইনফিনিটি করে দিলে, তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যে ঢুকে যাবে, আপত্তি তো নেই। সুতরাং ক্যাভিটি ধরতে কোনো অসুবিধা নেই সেই সেন্সে। সুতরাং আমি ধরে নিচ্ছি যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইন এ ক্যাভিটি ধরে নিচ্ছি, কেমন? ক্যাভিটি ধরে নিলেই কি হবে বলতো, আমাকে একটা সারফেসের কথা ভাবতে হবে সঙ্গে সঙ্গে, কারণ ক্যাভিটির অর্থই হচ্ছে তার একটা সারফেস থাকে, ক্যাভিটি মানে তো গর্ত বেসিক্যালি, তো তার বাইরে তো নিশ্চয়ই কোনো সারফেস আছে, সুতরাং সারফেসের ব্যাপারটা থাকবে।
সারফেস থাকলেই ভেতরে যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে সেই যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যদি কোনো প্রপার্টি বা কোনো কিছু যদি সলভ করতে যায়, তোমার ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কি বলে? বলে যে তোমাকে বাউন্ডারি কন্ডিশন গুলো ঠিক করতে হবে প্রথমে। তাহলে আমাকেও তাই বাউন্ডারি কন্ডিশন ঠিক করতে হবে। তার মধ্যে বাউন্ডারি কন্ডিশন কি কি থাকে বলো তো? একটা হচ্ছে তোমার খুব সহজেই চলে আসছে, ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল টু 0 মানে কি বলতো? তার মানে তোমার কি নাথিং ইজ গোয়িং আউট, নাথিং ইজ কামিং ইন, কারণ ডাইভারজেন্স তো, তাই তো? কারেক্ট। ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল টু 0 মানে তার তোমার নর্মাল কম্পোনেন্ট বলে কিছু থাকবে না, তাই তো? আবার কার্ল অফ ইটা 0 হয়, কার্ল অফ ই 0 মানে কি? তার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, তাই তো? এই এগুলো তোমরা বোঝো, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কন্টিনিউয়াস আর কি, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট ইত্যাদি, এগুলো আমি পরে আসছি। যাও এটা দেখো, আর এখানে বলাই আছে। আচ্ছা দেখো কি লেখা আছে, ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ ভলিউম ভি। আচ্ছা, নরমাল কম্পোনেন্টস মাস্ট বি কন্টিনিউয়াস ইন ডট এইচ। আচ্ছা দেখো এখানে দেখো লেখা আছে, the tangential component of electric field and the normal component of magnetic field must be 0 on surface, কেমন? মাস্ট, তার মানে কি? মানে আমার কথাটা বুঝতে পারছো? ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0 মানে কি? অর্থাৎ বি ডট ডিএস, ডাইভারজেন্স অফ বি ডিভি তো, তার মানে তুমি কি করো? বি ডট নর্মাল কম্পোনেন্ট ডিএস ইকুয়াল টু 0, তাই তো করো ডাইভারজেন্স থিওরেম অনুযায়ী। তার মানে বি ডট ডিএস 0 মানে কি? তুমি যদি একটা ছোট্ট বক্স কল্পনা করো, তাহলে বি ওয়ান এন ইকুয়াল টু বি টু এন, তাই তো? ওয়ান এন মানে কি? ইনসাইড দ্য ক্যাভিটি, আর টু এন মানে কি? আউটসাইড দ্য ক্যাভিটি। যদি দুটো সমান হয় তার মানে কন্টিনিউয়াস অ্যাক্রস দি সারফেস, তাই তো? অর্থাৎ নর্মাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ কন্টিনিউয়াস অ্যাক্রস দি সারফেস, এবং সেটাই বোধহয় বলেছে এখানে। দেখো, নর্মাল কম্পোনেন্ট অফ এইচ মানে ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড ইজ কন্টিনিউয়াস। অন দি আদার হ্যান্ড কার্ল অফ ই 0, কার্ল অফ ই 0 মানে কি? তুমি আবার একটা বক্স কল্পনা করবে এবং তার টেনজেন্সিয়াল কম্পোনেন্ট, তাই তো? কার্ল অফ ই করলে কি হবে? তোমাকে সারফেস ইন্টিগ্রালে ট্রান্সফার করতে হবে, তাই তো? কার্ল অফ ই ডিএস, তাই তো? সেটা তুমি কি করবে? ই ডট ডিএল করবে, তাই তো? লাইন ইন্টিগ্রালে ট্রান্সফার করলে, লাইন ইন্টিগ্রাল মানে কি? তখন টেনজেন্সিয়াল কম্পোনেন্ট এসে যাবে। অর্থাৎ আমি আর এগুলো তোমাদের খুব বেশি এক্সপ্লেনেশনের মধ্যে যাচ্ছি না, তোমরা নিশ্চয়ই বোঝো, তাই না? তোমাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিয়ে নিই, তোমরা এগুলো বোঝো তো নাকি? কার্ল অফ ই 0 মানে কি? ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট কন্টিনিউয়াস। আর ডাইভারজেন্স 0 মানে কি? নর্মাল কম্পোনেন্ট কন্টিনিউয়াস। এগুলো জানো তো? হ্যালো, এনিওয়ান? অসুবিধা নেই তো? এটা ঘুমিয়ে পড়লো নাকি? না স্যার, অসুবিধা নেই। নাই তো? কারণ এগুলো তোমাদের সেই বেসিক ইলেকট্রোস্ট্যাটিক্স প্রবলেম পড়াবার সময় বা ম্যাগনেটোস্ট্যাটিক্স প্রবলেম পড়ার সময় করানো হয়েছে, কারণ এগুলোকে বাউন্ডারি কন্ডিশন বলা হয়েছিল, তাই তো? সুতরাং এই বাউন্ডারি কন্ডিশন আমার এখানেও কাজে লাগবে, কেমন? কারণ আমি ক্যাভিটি কল্পনা করে নিয়েছি। এইবারে তোমাদের যেটা আমরা ধরিয়ে দেবো, এটা হচ্ছে একটু এই ফাঁকিবাজি করার জন্য যেটুকু দরকার সেইটুকু। কিরকম বলো তো? আমরা বললাম যে মনে করো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এই তো বলেছি। আচ্ছা, আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি ইলেকট্রিক ফিল্ড আমার, তোমরা কার্টেসিয়ান কম্পোনেন্টে লিখতে অভ্যস্ত। কার্টেসিয়ান কম্পোনেন্টে ইলেকট্রিক ফিল্ড মানে কি? এক্স কম্পোনেন্ট বরাবর ইএক্স, ওয়াই কম্পোনেন্ট বরাবর ইওয়াই, আর জেড কম্পোনেন্ট বরাবর ইজেড। তার মানে ইলেকট্রিক ফিল্ড ই যদি লেখো একটা ভেক্টর, তেমন আমি টি এর কথা ভাবছি না, ই বাদ দাও, শুধুমাত্র স্পেসের ডিপেন্ডেন্স ভাবছি। তার মানে ইএক্স আই, আই মানে ইউনিট ভেক্টর, প্লাস ইওয়াই জে প্লাস ইজেড কে, এইভাবে তো লিখবে। একটা যে কোনো ভেক্টরকে তোমরা 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন এইভাবেই দাও তো, এ আই প্লাস বিজে প্লাস সি কে, এইভাবে লিখো তো। এ বি সি, দিজ আর দ্য 3 কম্পোনেন্টস অফ দি ভেক্টর অ্যালং আই জে কে অ্যাক্সিস। আই জে কেটা কি বলতো? আই জে কেটা হচ্ছে তোমার মানে ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই জেড ডিরেকশন, কেমন? এই ইউনিট ভেক্টর টার্মসে আমরা সমস্ত ভেক্টর গুলোকে লিখতে পারি ইন 3 ডাইমেনশন। এবারে ইলেকট্রিক ফিল্ডও তো একটা ভেক্টর বেসিক্যালি। এইবারে তোমাদের কাছে আমি এবারে তোমাদের কাছে আমি যে জিনিসটা বলতে চলেছি, সেটা তোমরা দেখবে যে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা তো অলরেডি জানো যে আমাদের 3 ডাইমেনশনকে আমরা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে ট্রান্সফার করতে পারি। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেটা 3 ডাইমেনশনে ছিল, আমি যদি ইনফাইনাইট ডাইমেনশনে যাই,
ফিল্ডটা কি, আমি তো আরো জেনারেলাইজ করছি, কারেক্ট? তাহলে আমি যদি বলি ইলেকট্রিক ফিল্ড ক্যান বি রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ ইনফাইনাইট ডাইমেনশনাল, ইন অ্যান ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তাহলে ইএক্স ইওয়াই জেড ছাড়াও আরো কম্পোনেন্ট থাকবে। তার মানে আমি সেক্ষেত্রে ইআই কম্পোনেন্ট লিখলাম, মনে করো আই থাকলে কি, আই হচ্ছে 1 2 3 4 5 6 ইত্যাদি অনেক ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তার মানে আমি একদম 3 ডাইমেনশনাল এর অ্যানালজি দিয়ে যদি লিখি, ই ফিল্ডটাকে আমি কি লিখবো বলতো, ওই E1 1, E2 2, E3 3, 1 2 3 যেগুলো বলছি সেগুলো ইউনিট ভেক্টর, কেমন? এবং তারা কেমন ইউনিট ভেক্টর, দে আর অর্থ নর্মাল টু ইচ আদার। যেমন আই জে কে এগুলো কিরকম ভেক্টর, অর্থ নর্মাল ইউনিট ভেক্টর। ও নর্মাল বললে, অর্থ নর্মাল বললে আর ইউনিট বলতে হয় না, কারণ তারা নর্মালাইজ টু ইউনিট। অর্থ নর্মাল, নর্মাল মানে কি, অর্থ, অর্থ মানে পারপেন্ডিকুলার, আর নর্মাল মানে নর্মালাইজ টু ইউনিটি, কেমন? অর্থনর্মাল বলার অর্থই হচ্ছে যে ভেক্টরগুলো অর্থোগোনাল অ্যাজ ওয়েল অ্যাজ নর্মালাইজ টু ইউনিটি, কেমন? তাই আমি যখনই ইলেকট্রিক ফিল্ডটাকে বলছি E1 1 প্লাস E2 2 প্লাস E3 3 প্লাস E4 4 ইত্যাদি বলছি, যখন মানে কি বলতো, মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অনেক কম্পোনেন্ট আছে, যার মধ্যে E1 E2 E3 E4 E4 ইত্যাদি কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট কোন বরাবর আছে, 1 2 3 4 ইত্যাদি করে। যেমন 1 2 3 4 বলছো, এরা আবার কিরকম, তারা অর্থনর্মাল ভেক্টর, কেমন? এই ঘটনাটা যদি তুমি অ্যাকসেপ্ট করো, না করার কোনো কারণ নেই, তোমার 3 ডাইমেনশন থেকে আমি তো মাল্টি ডাইমেনশনাল ভেক্টর স্পেসে যাচ্ছি, এবং মাল্টি ডাইমেনশনটাকেই আমি ইনফাইনাইট ডাইমেনশনাল করবো, কেমন? সুতরাং আমি ওইটাকেই জেনারেলাইজ করছি আমার ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটাকে। আমার মনে হয় তোমাদের কোনো অস্বস্তি হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা তো এখন ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস করতে অভ্যস্ত। তাহলে এরকম যদি অবস্থা হয়, তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডকে আমি বেসিক্যালি আমার ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের টার্মসে লিখতে পারবো, ভেক্টর স্পেসে লিখতে পারবো। তাহলে এক্স্যাক্টলি এটাই করা হয়, জানো? করলে কি হয়, এখানে একটা স্লেটার ডিকম্পোজিশন বলে একটা কথা আমরা ইউজ করছি। এটা এখন আমি উইদাউট প্রুফ লিখছি, কিন্তু এটা পরবর্তীকালে দেখবে যে দিস ইজ কারেক্ট। আচ্ছা, আমি আমি প্রমাণ যদিও করছি না, কারণ তবুও আমি তোমাদের অন্ততপক্ষে জাস্টিফাই করবো ম্যাথমেটিক্যালি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি, কেমন? কি করে ম্যাথমেটিক্যালি লিখে দেখো, দেখো কার্ল অফ এইচ, কার্ল অফ এইচ এ, এইচ, আমার কথাটা আরেকবার আমি রিপিট করছি, ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড এদেরকে কম্পোনেন্ট ওয়াইজ লিখতে পারবো ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে। তাদের কম্পোনেন্ট গুলো কি, H1 H2 H3, যাদের আমি এইচ এ হিসেবে লিখেছি, বুঝেছো? ক্লিয়ার? এইচ এ মানে কি, H1 H2 H3 H4 ইত্যাদি ইত্যাদি। তেমনি ইলেকট্রিক ফিল্ডের জন্য E1 E2 E3 E4 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে দেখো এইভাবে লেখা হয়েছে, কার্ল অফ এইচ এ, কেমন? আমি যদি 3 ডাইমেনশনাল লিখি কোনো আপত্তি নেই তো, এখানে 3 ডাইমেনশনাল এ মানে কি 1 2 3, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কার্ল অফ এইচ এ আমি পরে মাল্টি ডাইমেনশনালে যাবো, তাতেও অসুবিধা নেই। আমি এখন 3 ডাইমেনশনালেই ভাবছি, মনে করো তোমাদের সুবিধের জন্য। তাহলে দেখো 3 ডাইমেনশনাল যদি ভাবো, কার্ল অফ এইচ মানে কি বলতো, কার্ল অফ এইচ মানে হচ্ছে তোমার যে এটা হচ্ছে তোমার কার্লটা কি, বেসিক্যালি কার্ল তোমার এইচ এর পারপেন্ডিকুলার ডিরেকশন, কেমন? এইচ এর পারপেন্ডিকুলার ডিরেকশন। আর কার্লটা হচ্ছে অর্থাৎ কি না কি, কার্ল তো তোমার আমি কি বলবো, ওকে, কার্ল অফ এইচ। আচ্ছা, আমি আরেকবার রিকল করছি ইয়েতে, মানে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আমাদের কি ছিল ফার্স্ট অফ অল জানার চেষ্টা করতে হবে। যেদিকে প্রপাগেশন হয় তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে, এবং ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একটা প্লেনে থাকে, কারণ এটা প্লেন প্রগ্রেসিভ ওয়েভ বলা হয়েছিল। কারণটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড একটা প্লেনে থাকে বলেই এটা প্লেন প্রগ্রেসিভ ওয়েভ, কেমন? সুতরাং তারা প্লেনে থাকবে, অর্থাৎ ই ফিল্ড এবং ই এ আর এইচ এ একই প্লেনে থাকবে, কেমন? সুতরাং কে এই কার্ল অফ এইচ এ, কার্ল মানে কি তোমার বেসিক্যালি যে ডিরেকশনে প্রপাগেশন সেই ডিরেকশন বরাবর তুমি ভাবছো বেসিক্যালি। কার্ল অফ এইচ এ, ফর এক্সাম্পল এইচ এ মনে করো, আমি যদি একটা কম্পোনেন্ট ভাবি, ওকে ওকে, কার্ল অফ এইচ এ,
আচ্ছা, এটা আমি কোথায় একটু গোলমাল পাঠিয়ে দিলাম বলতে গিয়ে। এনিওয়ে, জাস্ট লেট মি ডু ইট লাইক দিস। কার্ল অফ HA is equal to K. This is the Slater decomposition. This is called Slater decomposition. এটা কোনো আমাদের এক্সপ্লানেশন নেই, আমি জাস্ট ম্যাথমেটিক্যালি এটাকে তোমাদের এস্টাবলিশ করার চেষ্টা করছি। কেমন? এটা হয়েছিল কি, এটা হয়েছিল কাট থ্রুতে। দেখো, এটাকে বলা হচ্ছে স্লেটার ডিকম্পোজিশন মেথড। These states which are introduced originally by Slater obey the relation like this. আচ্ছা, স্লেটার ডিকম্পোজিশন বলছে যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড, তাদের যে কম্পোনেন্ট, অর্থাৎ HA হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট, তার যদি কার্ল নাও তাহলে দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট। কেমন? কার্ল অফ HA ইকুয়াল টু প্রপোর্শনাল টু EA, কার্ল অফ EA ইজ প্রপোর্শনাল টু HA, এবং এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এখানে কে লেখা হয়েছে, এখানেও কে লেখা হয়েছে। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে কে, এবং কে বস্তুটি কি পরবর্তীকালে দেখা যাবে। আপাতত তার মানে কি, দেখো যে এইচ এর পারপেন্ডিকুলার ই হবে, কারণটা হচ্ছে কার্ল নেওয়ার অর্থ কি, এই বস্তুটি এবং এই বস্তুটির পারপেন্ডিকুলার ডিরেকশনে ভেক্টর, অর্থাৎ ই ভেক্টরটা এই দুটোর পারপেন্ডিকুলার ডিরেকশনে হবে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যদি মনে করো ওয়াই ডিরেকশনে হয়, আর এটা যদি জেড ডিরেকশনের প্রপাগেশন ধরো, কেমন, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার এক্স ডিরেকশনের, এক্স ডিরেকশনটা ধরেছি, তাহলে ওয়াই ডিরেকশন হবে, ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, আমি এটাকে নিয়ে খুব বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না। সো দিস ইজ স্লেটার ডিকম্পোজিশন, দিস ইজ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, করলেই আমি ফিল্ড কোয়ান্টাইজেশন করতে পারবো। সো লেট আস place this thing in the way যে Slater decomposition tells us that curl of HA is proportional to EA and curl of EA is proportional to HA. তোমাকে এইটা তুমি অ্যাকসেপ্ট করলেই আমি তারপরে এগোতে পারবো, যেখানে কে এটা হচ্ছে কনস্ট্যান্ট। কেমন? দিস ইজ কল্ড Slater decomposition। এই যে রেজাল্টটা, এটাকে বলা হচ্ছে Slater decomposition। তার মানে তুমি যখনই করছো বাই স্লেটার ডিকম্পোজিশন। স্লেটার ডিকম্পোজিশন কি বলছে, যে যদি আমরা কোনো একটা ক্যাভিটির কথা কল্পনা করি, সেই ক্যাভিটির মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে তাদের যে করেসপন্ডিং কম্পোনেন্ট, সেই করেসপন্ডিং কম্পোনেন্ট কার্ল অফ HA, যদি কম্পোনেন্ট ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট ভাবো, কার্ল অফ HA ইজ প্রপোর্শনাল টু EA এবং কার্ল অফ EA ইজ প্রপোর্শনাল টু HA। এইটা হচ্ছে স্লেটার ডিকম্পোজিশন। এবং যেখানে n ক্রস EA ইকুয়াল টু 0, n ক্রস EA 0 মানে কি বলতো, এবং তোমার সেই আমার ক্লাসিক্যাল ফিল্ডের কথা ভাবার চেষ্টা করো। n ক্রস EA 0 মানে কি, n ক্রস EA হচ্ছে তোমার, n হচ্ছে তোমার পারপেন্ডিকুলার ডিরেকশন, কেমন, n ক্রস EA তোমার হচ্ছে তোমার বেসিক্যালি n হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশন, মনে করো জেড ডিরেকশন, আর EA-টা হচ্ছে XY প্লেনে আছে, তাই তো। n ক্রস EA ইকুয়াল টু 0 মানে কি, দি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট ইজ 0। কেমন? এটা তো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, বেসিক্যালি n ক্রস EA ইজ ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, তাই না? তাই তো, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। কারণ কার্ল অফ, এটাকে কার্ল n ক্রস EA-টাকে তোমরা কিভাবে লেখো, বেসিক্যালি তোমরা লেখো কার্ল ফর্মে লেখো, তাই তো। n ক্রস EA ইকুয়াল টু 0, সো দিস ইজ দ্য ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট n ক্রস EA। আচ্ছা, বেশ, তার মানে আমার স্লেটার ডিকম্পোজিশন, দিস ইজ স্লেটার ডিকম্পোজিশন অ্যালং উইথ দ্য কন্ডিশন যে ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট 0, n ক্রস EA ইকুয়াল টু 0। প্রত্যেকে এটা ফলো করে বলতো, কার্ল অফ E0 থেকে ফলো করে। কার্ল অফ E0 মানে কি, n ক্রস E বেসিক্যালি, কেমন, সেই ফর্মে থেকে এসেছে। ইফ উই টেক, আচ্ছা এরপরে দেখো আমার এই দুটো বেসিক ইকুয়েশন হয়ে গেছে, অর্থাৎ স্লেটার ডিকম্পোজিশনটাই আমার দুটো বেসিক ইকুয়েশন অ্যালং উইথ দিস কন্ডিশন। এইবারে আমি এগোচ্ছি, তাহলে এদের মধ্যে যে কোনো একটা ইকুয়েশন নাও, যে কোনো একটা ইকুয়েশনকে তার রেসপেক্টে একটা কার্ল নাও, কার্ল নিয়ে এই দুটো এইটাকে ইউজ করো, কার্ল অফ A ইকুয়াল টু মাইনাস ডেল স্কয়ার A প্লাস গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ E, অর্থাৎ এই ভেক্টর আইডেন্টিটিটাকে ইউজ করব এখানে যে কোনো একটা ইকুয়েশন। কোন ইকুয়েশন নিচ্ছি দেখি, আচ্ছা এই প্রথম ইকুয়েশনটাই নেওয়া হয়েছে। আচ্ছা আমি এখানে এক্সপ্লেন করলাম। আচ্ছা এইটাকে মনে করো, কার্ল কোনটাকে নিয়েছে বলো তো, প্রথমেরটা ডেল স্কয়ার ইয়ে লিখেছে, তো ডেল স্কয়ার ইয়ে লেখার অর্থ হলো এইটাকে নিয়েছে, সেকেন্ডটাকে। আচ্ছা এইটাকে মনে করো কার্ল লিখছি বোথ সাইডে, ওকে।
আই এম টেকিং কার্ল অফ দিস, ঠিক আছে? কার্ল অফ নেওয়া কি বলো, কার্ল অফ নেওয়ার অর্থ কি? কার্ল নেওয়ার অর্থ হলো কার্ল অফ ইয়ে, তাই তো? কার্ল অফ ইয়ে, এর জায়গায় ইয়ে বসিয়ে দিয়েছি, তাই তো? সুতরাং গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ ইয়ে মাইনাস ডেল স্কোয়ার এ, কেমন? ডাইভারজেন্স অফ ইয়ে মানে কি? ইলেকট্রিক ফিল্ড তো তোমার বলেইছি, তোমার এক্স ওয়াই প্লেনে থাকবে, তার কোনো ডাইভারজেন্স থাকে না, বিকজ ডাইভারজেন্স অফ ই জিরো তো এমনিতেই। বেশ, তাহলে দেখো যে এই ডাইভারজেন্স পার্টটা এমনি জিরো হয়ে যাবে, কেমন? ডাইভারজেন্স পার্টটা জিরো হয়ে গেলে মাইনাস ডেল স্কোয়ার এ পড়ে থাকবে, অর্থাৎ মাইনাস ডেল স্কোয়ার ইয়ে কোথেকে পড়ে থাকবে বলতো? এইখান থেকে, লেফট হ্যান্ড সাইডে, এই রাইট হ্যান্ড সাইডে। আমি আরেকবার রিপিট করছি, কার্ল অফ কে এইচ এ, কার্ল অফ ইয়ে, কার্ল অফ ইয়ে এটাকে যদি এক্সপান্ড করলে তোমার এই ফর্মে আসলো, ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ইয়ে, সরি কোথায় গেল, আর্টসা কোথায় গেল, আর্টসা কোথায় গেল, হ্যাং করে গেল নাকি? আর্টসা কোথায়, আর্টসাটা কোথায় গেল? হ্যাঁ, হ্যাং করলো নাকি? হ্যাং করে গেছে, হ্যাঁ কিন্তু কার্সারটাই পাচ্ছি না যে, তাহলে বোধহয় হ্যাং করে নি, হয়তো কিছু একটা নিচ্ছে। কোথায় গেল কার্সারটা? কি বাবা, তো দেখি যা কি হবো, আসছে না। হ্যাং করিনি, কিন্তু আসছে তো, কিন্তু মানে অনেকবার কিছু করা হয়ে গেছে নাকি? এই বাবা, কোথায় গেল কার্সার, কোথায় গেল? যা, কি ঝঞ্ঝাট এটা, চেক করে তুলে দেবো, বেরিয়ে ও হ্যাঁ বলে গেছে, হ্যাঁ মেসি হ্যাঁ বলে গেছে। নিচে হ্যাং করে দিলাম, হ্যাঁ পেজ ডাউন করছে তো, পেজ ডাউন করছে, কিন্তু মাঝে মাঝে করছে বলে দেখছি না কি হলো? কার্সারটা পাচ্ছি না কেন ছাতা, কি কি বলবো, কি বলবো বলতো? হ্যাং করেছিল না তা তো নয়, না না, অনেক অনেক ফাংশন হয়ে যাচ্ছে ওতে, আরো জটিল হয়ে যাবে। না, এসব চাপড় মারার ব্যাপার নয় গো। এই এসে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ধরুন দাঁড়াও, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সরি। কি হলো, কি আবার কি হলো? দাঁড়াও দাঁড়াও দেখি, ওরা দেখতে পাচ্ছি কিনা আগে দেখি। এই দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, আমি সরি, এটা দোলন আবার ঠিক করে দিল। আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এখানে এসেছিলাম তাই তো? আচ্ছা, আমি এইটাকে কার্ল নিচ্ছি বোথ সাইডে, কেমন? কার্ল নিলে কি হবে, কার্ল অফ ইয়ে মানে কি, এখানে ইয়ে এর জায়গায় ইয়ে বসিয়ে দিয়েছি, তাই তো? এইটাকে জিরো করে দেবো, কেমন? অবভিয়াসলি ওয়ান অফ দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকেও ফলো করে এটা, কারণ আমার চার্জ ফ্রি রিজিয়ন। তাহলে মাইনাস ডেল স্কোয়ার ইয়ে হয়ে গেল রাইট হ্যান্ড সাইডটা, মাইনাস ডেল স্কোয়ার ইয়ে। এদিকে কি হলো, কে কার্ল অফ এইচ এ, কার্ল অফ এইচ এর বদলে কি লিখবো, কে ইয়ে লিখবো,
তার মানে কে এ স্কোয়ার ই এ লিখবো, কেমন? এইটাই লেখা হয়েছে, দেখো ডেল স্কোয়ার ই এ, ওই সাইড চেঞ্জ করা হয়েছে, কে স্কোয়ার ই এ। ঠিক আর একটা ইকুয়েশন ছিল স্লেটার ডিকম্পোজিশনে, ওটা করলে তোমার এই ডেল স্কোয়ার এইচ এ ইকুয়াল টু কে স্কোয়ার এইচ এ হবে, কেমন? অর্থাৎ বাকিটাও একই রকম ভাবে হবে, কেমন? এটা দেখো এই ইকুয়েশনটা তোমরা ইকুয়েশনটা ফ্যামিলিয়ার ওয়েভ ইকুয়েশন দেখতে পাচ্ছ, এটা কেমন? তোমরা কি লিখেছিলে? ডেল স্কোয়ার ই এ প্লাস 1/c স্কোয়ার ডেল স্কোয়ার ই বাই ডেল টি স্কোয়ার, এই ফর্মে লিখেছিলে না? আর টাইমের ফাংশনটা কি ছিল? ই টু দি পাওয়ার আই ওমেগা টি, তার মানে ওমেগা স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার হয়, অর্থাৎ বেসিক্যালি এটা ওয়েভ ইকুয়েশন। তার মানে নতুন কিছু হলো না, তোমরা বেসিক্যালি ম্যাক্সওয়েলস ইকুয়েশনের মধ্যেই রয়ে গেছো স্লেটার ডিকম্পোজিশন ইউজ করলেও। শুধু একটাই তোমার পার্থক্য হয়ে গেছে যে তুমি এখন ইলেকট্রিক ফিল্ড না নিয়ে তার কম্পোনেন্ট হিসেবে ইউজ করছো ইয়ে, স্লেটার ডিকম্পোজিশন করার পরে যে কম্পোনেন্ট হয়েছে, এবং সেই কম্পোনেন্ট কিছু পার্টিকুলার নিয়ম মেনে চলে। কিরকম নিয়ম? না এইরকম নিয়ম যে কার্ল অফ এইচ এ ইকুয়াল টু কে ই এ, কার্ল অফ ই এ ইকুয়াল টু কে এইচ এ, কেমন? এই নিয়মটা মেনে চলে স্লেটার ডিকম্পোজিশন। তুমি যদি স্লেটার ডিকম্পোজিশন অ্যাকসেপ্ট করো তাহলে আমাদের ফিল্ড কোয়ান্টাইজেশনটা অত্যন্ত সোজা হয়ে যায় এবং আমরা আমাদের রেজাল্টগুলো পাই, এবং সেটাই আমরা করতে চলেছি, কেমন? স্লেটার ডিকম্পোজিশন ধরে নিয়ে করা। বেশ, এরপরে আমি কি করছি দেখো, এরপরে দেখো যে আমরা একটা জাস্ট একটা ফর এক্সাম্পল ইএ ডট ডিএল, মনে করো আমি এইটাকে আমি কষতে চাই, কেমন? এটাকে যদি কষতে চাই, আমরা জাস্ট বাউন্ডারি কন্ডিশন গুলো এখানে লেখা হয়েছে, আর কিছু করা হয়নি, কেমন? এটা আচ্ছা, এটা আমি ইয়ারির থেকে পড়াচ্ছি কিন্তু, কেমন? এটাকে দেখো, তোমাদের কাছে মনে হতে পারে খুব জটিল, কিন্তু আদৌ এটা জটিল নয়, একটু ধৈর্য ধরে শোনো। আচ্ছা, আমি এই এটা বেসিক্যালি এটা আইডেন্টিটি, এই জিরোটা বাদ দাও, এটা একটা আইডেন্টিটি। কি করে করবে দেখো, এন ক্রস ইয়ে তুমি প্রথমে লেখো, কেমন? আমি এখানে করে দিইনি। এন ক্রস ইয়ে মানে কি বলতো? ওই ব্যাক ক্যাপ রুল তোমরা ইউজ করো না, বিএসি মাইনাস সিএবি, এই ফর্মে লেখো তো। আমি এই মাইনাসটাকে বাদ দাও, এখন মাইনাসটা মনে মনে বাদ দিয়ে দাও। এন ক্রস ইয়ে, এই ভেক্টরটাকে কিভাবে লেখো তুমি? বি এসি এন ডট ইয়ে, তাই তো? বি এন ডট ইয়ে, আর এটা কি লিখবে? মাইনাস সিএবি, সি মানে ইএ, এন ডট এন মানে 1, তার মানে একটা ভেক্টর ইএ হবে আর এটা হবে তোমার ই ডট এন, এবং সেটার জন্য এই জিনিসটা হবে এন ক্রস ইএ। তার মানে এটা কি এই আইডেন্টিটিটা করতে পারবে তুমি অবভিয়াসলি, কেমন? অর্থাৎ এইটাকে যদি এদিকে রাখতে আর এইটাকে যদি এদিকে নিতে, তাহলে দেখবে যে আইডেন্টিটিটা ফলো করছে। একটু ঘুরিয়ে দেওয়া আছে আইডেন্টিটিটাকে, কেমন? কথাটা বুঝতে পারলে? তুমি তোমার এখানে করে লিখেছে সরাসরি ইএ ডট ডিএল, তা না করে তোমাদের অ্যাকচুয়ালি আইডেন্টিটিটা হয় কি করে? এন ক্রস ইএ ইজ ইকুয়াল টু মাইনাস, সরি এটা এদিকে আসলো, ই মাইনাস ইএ প্লাস এন ডট ইত্যাদি ইত্যাদি হবে, কেমন? এই টু ডু দ্যাট, এটা এত সিম্পল জিনিস যে কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ, তাহলে এই জিনিসটাকেই আমরা জিরো লিখতে পারি। এই জিরোটা পরে লেখা হয়েছে, মনে করো এইটা আইডেন্টিটি ছিল, এটা ইকুয়াল টু জিরো। কেন বলো তো জিরো? এর কারণটা, জিরোটা হচ্ছে এই জন্য যে ফার্স্ট অফ অল এন ডট ইএ জিরো, এটা তো আমরা স্লেটার ডিকম্পোজিশনে বোধহয় ইউজ করলাম একটু আগে, এই এন ডট ইএ জিরো অন দি সারফেস, কেমন? এন ডট ইএ জিরো এটা তো সারফেসের উপরে, কারণ এটা কার্ল অফ এইটা ডিএল, এই যে এটা তোমার কি হয় কি বলবো, এন ডট ডিএল, তাই তো? এন ডট ডিএলটাকে তুমি সারফেস ইন্টিগ্রাল ট্রান্সফার করতে পারবে। ইন আদার ওয়ার্ডস সোজা কথা, এটা এটা জিরো অন দি সারফেস, তাই তো? এই পার্টটা জিরো ফ্রম ইউর প্রিভিয়াস কন্ডিশন, কেমন? আচ্ছা, এই পার্টটা কি করে জিরো হবে? এই পার্টটা জিরো হচ্ছে এইভাবে, যে এই জিনিসটা ভালো করে খেয়াল করো, এন ক্রস ইএ, এন ক্রস ইএ মানে কি বলতো? এন ক্রস ইএ মানে ভেক্টরটা কোন ডিরেকশনে আছে? ই ভেক্টরটা মনে করো, আমি একটা মনে করো একটা পার্টিকুলারলি এক্স ডিরেকশনে ই ফিল্ড আছে, এক্স ডিরেকশনে ই ফিল্ড আছে। এনটা কি? এনটা হচ্ছে ইউনিট নরমাল, তার মানে জেড ডিরেকশনে, তার মানে জেড ক্রস এক্স, বেসিক্যালি জেড ক্রস এক্স মানে কি? বেসিক্যালি জেড ক্রস এক্স মানে তোমার বেসিক্যালি ওয়াই ডিরেকশন, বেসিক্যালি, তাই তো? ঠিক আছে, ওয়াই ডিরেকশন। ওয়াই কে আবার যদি এন গুণ করো, আচ্ছা আমি কেন এটাকে এক্সপ্লেন করতে যাচ্ছি, এটা ওয়াই আই এম গোইং ফর, oh it's expressed in this form. The first term is 0 because of 5.5.5.
সেকেন্ডটাকে জিরো স্টোকস থিওরেম দিয়ে। আচ্ছা আচ্ছা, আর এখানে বলে দিয়েছে, আসলে আমাদের এত এক্সপ্যানশনের দরকারই নেই। আচ্ছা, এইটা বেসিক্যালি এটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, কেমন? এন ক্রস ইএ ক্রস এন, এটা বেসিক্যালি ট্যানজেনশিয়াল কম্পোনেন্টকে তোমরা এইভাবেও লিখতে পারো, এন ক্রস ইএ, কেমন? এটা এটা বেসিক্যালি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড, কেমন? এটা কি করে এক্সপ্লেন করবো বলতো? এন ক্রস ইএ, আমি আরেকবার চেষ্টা করছি এটা কি করে বলতে হবে। দেখো, এন ক্রস ইএ, ই মনে করো এক্স ডিরেকশনে আছে, কেমন? এটা হচ্ছে এক্স ডিরেকশনে আছে ফিল্ডটা, কোন একটা এক্স ওয়াই প্লেন ধরে নিয়েছো, এক্স ডিরেকশনে আছে। এনটা কি? এনটা হচ্ছে তোমার মনে করো জেড ডিরেকশনের প্রপাগেশন, তাহলে জেড ক্রস এক্স, জেড ক্রস এক্স মানে কি? ওয়াই ডিরেকশন বেসিক্যালি, তাই তো? ওয়াই, তারপরে ওয়াই ক্রস জেড মানে কি? আবার আবার তোমার এক্স ডিরেকশনে রইল, তার মানে বেসিক্যালি তোমার ওই অ্যালং দি ইলেকট্রিক ফিল্ড, তার মানে ওইটি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। আমরা বেসিক্যালি সোজা কথা ট্যানজেনশিয়াল কম্পোনেন্টকে আমরা এইভাবে লিখতে পারি, এন ক্রস ইএ, কেমন? সুতরাং এই ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এন ক্রস ইএ, সেটা তো জিরো বেসিক্যালি আমরা বলেছি ইলেকট্রিক ফিল্ডের জন্য। সুতরাং ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড, এই যে কার্ল অফ ই জিরো থেকেই ফলো করে যায়, এটা জিরো হয়ে গেল। আর এইটাও তোমার জিরো বেসিক্যালি, কারণটা কি? এন ডট ডিএল জিরো বলে। এন ডট ডিএল মানে কি? এন হচ্ছে তোমার ভেক্টর নর্মাল, আর ডিএল হচ্ছে অ্যালং দি সারফেস, অর্থাৎ লাইন ইন্টিগ্রাল অ্যালং দি সারফেস, তাই তো? এই ডিএলটা হচ্ছে অ্যালং দি সারফেস, অর্থাৎ এক্স ওয়াই প্লেনে আছে, আর এন হচ্ছে জেড ডিরেকশনে, তাহলে ডট প্রোডাক্ট করলে জিরো হয়ে যায়, কারণ এটা তো স্কেলার, এই অংশটা স্কেলার। এন ডট ডিএল জিরো ইটসেলফ, তার মানে রাইট হ্যান্ড সাইড জিরো। রাইট হ্যান্ড সাইড জিরো হওয়ার অর্থ ইএ ডট ডিএলটাকে তুমি যদি এবারে স্টোকস ল অ্যাপ্লাই করো, কার্ল অফ ইএ ডট এন ডট ডিএস করে, তার মানে আলটিমেটলি এই ম্যাগনেটিক ফিল্ড তারাও কিন্তু, এটা তোমার নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ জিরো, এইটা কন্টিনিউয়াস বেসিক্যালি এইচ ডট, যেটা তোমাদের নর্মালি বাউন্ডারি কন্ডিশনে ইউজ করা হয়, বি ডট এন ইকুয়াল টু জিরো। কারণ এটা সারফেসটা যেহেতু আরবিট্রারি, আমার কথা বুঝতে পারছো, ইএ ডট ডিএল ইকুয়াল টু জিরো এই কন্ডিশন থেকে এসছে। ইএ ডট ডিএল যেহেতু জিরো, এখানে তোমার স্টোকস থিওরেম অ্যাপ্লাই করলে, করার পরে এইটা ইকুয়াল টু জিরো হয়ে গেল, কে তো নন জিরো, তাহলে এইচ ডট নর্মাল কম্পোনেন্ট ডিএস জিরো, তাহলে ডিএসটা যেহেতু আরবিট্রারি, তাহলে এইচ ডট এন জিরো, তার মানে নর্মাল কম্পোনেন্ট অফ দি ম্যাগনেটিক ফিল্ড আর কন্টিনিউয়াস, কেমন? এইচ ডট এন জিরো বেসিক্যালি, কেমন? এইচ এ ডট এন জিরো, এই অংশটা আমি পেয়ে গেলাম, এইচ এ ডট জিরো অন সারফেস, কেমন? তাহলে এইটা যখনই পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে তার মানে আমার কি হলো বলতো? ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড, সেটাকে তোমার বললাম জিরো, নর্মাল কম্পোনেন্ট অফ দি ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু জিরো অন দি সারফেস, taking into consideration of the Slater decomposed component, মানে স্লেটার ডিকম্পোজিশন করার পরেও আমার অরিজিনাল যে বাউন্ডারি কন্ডিশন ছিল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের, সেটা কিন্তু রিটেইন করলাম। অর্থাৎ আমি কিন্তু আবার স্লেটার ডিকম্পোজিশন আমি যেহেতু তোমাদের জোর করে ঢুকিয়েছি, তার মানে আমার উদ্দেশ্য ছিল যে আমার আগেকার বাউন্ডারি কন্ডিশন ভ্যালিড কিনা দেখা, এবং দেখলাম যে হ্যাঁ, ফরচুনেটলি আমার আগেকার বাউন্ডারি কন্ডিশন একই রকম রয়ে গেছে, আমি নতুন করে কিছু আমার বলার প্রয়োজন নেই। তার মানে স্লেটার ডিকম্পোজিশন করাতে আমার কোনো অসুবিধে নেই, এবং আমার বাউন্ডারি কন্ডিশন গুলো মেনটেইনড হচ্ছে। এবং সেটা কি কি না, নর্মাল কম্পোনেন্ট অফ দি ম্যাগনেটিক ফিল্ড ইজ কন্টিনিউয়াস, যেটা তোমরা নর্মালি লিখো কি ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু জিরো থেকে সরাসরি লিখে দাও, কেমন? ঠিক ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড কন্টিনিউয়াস, যেটা তোমরা সরাসরি লেখো কার্ল অফ ই জিরো থেকে, কেমন? আমি সেই দুটোকেই এত ঝঞ্ঝাট করে এই জিনিসটা আনলাম উইথ দ্য হেল্প অফ স্লেটার ডিকম্পোজড কম্পোনেন্টস, কেমন? এটা আমার আগেকার জিনিসগুলো মেনটেন করা সোজা কথা, কেমন? আমি আরো ফর্মালাইজ করলাম আমার জিনিসগুলোকে। এইটা করার পরে কিন্তু আমি সমস্ত জিনিস সেট করে ফেলেছি। এবারে আমার কোয়ান্টাইজেশন যেতে অসুবিধা আর নেই। কি করে কোয়ান্টাইজেশন করবো এবারে দেখো। আচ্ছা, এইটা করার পরে আমি বললাম যে নাও লেট আস প্রুভ দিস রিলেশন, ইএ ডট ইবি ডিভি ইকুয়াল টু জিরো, এইচ এ ডট এইচবি ডিভি ইকুয়াল টু জিরো। এটা একটা অদ্ভুত ইকুয়েশন, দেখো, ইএ ডট ইবি ডিভি ইকুয়াল টু জিরো, ইএ ইবি এইগুলো কি বলতো? এটা হচ্ছে কম্পোনেন্ট অফ দি স্লেটার ডিকম্পোজড ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে কম্পোনেন্ট অফ দি স্লেটার ডিকম্পোজড ম্যাগনেটিক ফিল্ড।
অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট একটা ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট। এবং দেখা যাচ্ছে যে আমি যদি যদি প্রমাণ করতে পারি ইএ ডট ইবি ডিভি জিরো, কেমন, ফর এ নট ইকুয়াল টু বি, তার মানে কি, তার মানে হচ্ছে এই ইএ এবং ইবি এটা কিরকম হবে, অর্থোগোনাল ফাংশন হবে। কেমন, তোমরা যেমন তোমরা হারমাইট পলিনোমিয়াল বা ওয়াইএলএম থিটা ফাই এর জন্য যেমন অর্থোগোনালিটি প্রমাণ করেছিলে, কেমন এখানেও তাই অর্থোগোনাল হয়ে গেল। ইএ ডট ইবি যদি ডিভি জিরো হয়, আমার কথা বুঝতে পারছো, ইএ ইবি এটা তো কম্পোনেন্ট, ইএ ডিপেন্ডস করে কার উপরে, এক্স ওয়াই জেড এর উপরে ডিপেন্ড করবে, ইবি কার উপরে ডিপেন্ড করবে, এক্স ওয়াই জেড এর উপরে ডিপেন্ড করবে, কারণ কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড তো। সুতরাং সেই কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড যদি এরকম হয় যে কম্পোনেন্ট এ এবং কম্পোনেন্ট বি তাদের ডট প্রোডাক্ট নেবার পরে তাকে যদি ডিভির উপরে ইন্টিগ্রেট করো, ভি এর উপরে ইন্টিগ্রেট করো রাদার, তাহলে সেটা যদি জিরো হয় তাহলে বলতে পারবে ইএ আর ইবি এই দুটো ফাংশন অর্থোগোনাল। কেমন, যেমন সাইন থিটা আর কস থিটা এই দুটো ফাংশন তোমরা জানো অর্থোগোনাল। কেমন, সাইন থিটা আর কস থিটা তো অলওয়েজ অর্থোগোনাল, কারণ সাইন থিটা কস থিটা এই যদি দুটো গুণ করো, করে যদি ইন্টিগ্রেট করো এবং করে যদি সিমেট্রিক স্পেসের উপর ইন্টিগ্রেট করো, অর্থাৎ 0 থেকে 2π, ইউ উইল গেট 0, এবং সেই জন্য এটা অর্থোগোনাল ফাংশন। এবং অর্থোগোনাল ফাংশনের তো প্রয়োজনীয়তা তো অপরিসীম। তোমরা জানো যে যে কোনো ফাংশনকে অর্থোগোনাল ফাংশনের টার্মসে লেখা যায়, এবং সেই জন্যই তো আমরা ফুরিয়ার সিরিজ করতে পেরেছি, ফুরিয়ার সিরিজ না, কি বলে, হ্যাঁ ফুরিয়ার সিরিজই তো, ফুরিয়ার সিরিজ করেছিলাম মনে আছে, ইন টার্মস অফ সাইন ফাংশন, ইন টার্মস অফ কোসাইন ফাংশন লিখেছিলাম, বলেছিলাম এনি ফাংশন যার যেটা কন্টিনিউটি ইত্যাদি অবশ্য হোল্ড করবে তাকে লেখা যেতে পারে ইন টার্মস অফ সাইন অ্যান্ড কোসাইন ফাংশন। এই অধিকারটা তোমাদের দেয় কে, কারণ সাইন কোসাইন তারা অর্থোগোনাল ফাংশন বলে এটা করতে পারে। কেমন, এখানেও তাই, এখানে আমি অর্থোগোনাল ফাংশন প্রমাণ করে নিতে চাই প্রথমে। আমার কথাটা বুঝতে পারলে, ইএ ইবি এই যে ফাংশন, এই দুটো ফাংশন অর্থোগোনাল, এটা যদি জিরো দেখাতে পারি তাহলে বলবো, সঙ্গে সঙ্গে বলবো এরা অর্থোগোনাল। ঠিক তেমনি এইচ এ বি জিরো যদি দেখাতে পারি তাহলে সঙ্গে সঙ্গে বলবো তারা অর্থোগোনাল। কেমন, তাহলে এটা দেখাবো কেমন করে, দেখাতে গেলে আমাকে ভেক্টর আইডেন্টিটি ইউজ করতে হবে। কেমন, বেশ এখানে করাই আছে বইটাতে, দেখো ডাইভারজেন্স অফ এ ক্রস বি এই ভেক্টর আইডেন্টিটি ইউজ করছে, ইজ ইকুয়াল টু বি ডট কার্ল অফ এ মাইনাস এ ডট কার্ল অফ বি। কেমন, বি ডট কার্ল অফ বি টু, আচ্ছা তারপরে কি বলেছে, বাবা কি লিখেছে, টু প্রুভ দিস ভেক্টর আইডেন্টিটি ডাইভারজেন্স অফ ই ক্রস কার্ল অফ এ into E curl of E subtract. Okay. বেশ, জাস্ট মিনিট। বেশ, আমার এই ভেক্টর আইডেন্টিটি ইউজ করতে হবে, ডাইভারজেন্স অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ডট কার্ল অফ এ মাইনাস এ ডট কার্ল অফ বি। তাহলে ডাইভারজেন্স অফ, এটা কি লিখলাম, এ, এটাকে এ ভেক্টর মিলে আমি করো, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর, কেমন, দিস ইজ বি ভেক্টর। আচ্ছা, মাইনাস আরেকটা ডাইভারজেন্স করছি, মনে করো ডাইভারজেন্স অফ এইটা একটা আরেকটা অন্য ভেক্টর, মনে করো এ, এটা মনে করো বি ভেক্টর, একে এক্সপান্ড করলে অবভিয়াসলি কটা টার্ম হবে, 4টে টার্ম হবে, এখানে তাই লেখা আছে দেখবে, এই এখানে ডিটেল করে দিয়েছে, আমি আর ওর মধ্যে যাচ্ছি না, এইটা এই আইডেন্টিটাকে ভাঙলে এই ফর্মে হলো, বুঝেছো কেমন, জাস্ট একটু পরের লাইনে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছ যে আমি এই আইডেন্টিটি ইউজ করছি, ডাইভারজেন্স অফ এ ক্রস বি ইকুয়াল টু বি ডট কার্ল অফ এ মাইনাস এ ডট কার্ল অফ বি, এবং সেক্ষেত্রে আমি এই ভেতরের অংশটাকে ডাইভারজেন্স অফ এ ক্রস বি, এইটা একবার এই দুইটা মাইনাস এইটা করলাম, কেমন, আমি জাস্ট নিজের খেয়াল খুশি মতো এই দুটো মাইনাস করলাম, করলে কি হবে, এটা একটা 4টে টার্ম আসলো, 4টে টার্ম আসার পরে আমি স্টেটার ডিকম্পোজিশনের এটা ইউজ করলাম, মানে রেজাল্টটা, কার্ল অফ ইএ ইকুয়াল টু কে এইচ এ, এটা একটা ইউজ করলাম, কেমন, কার্ল অফ ইএ ইকুয়াল টু কে এইচ এ মানে কি বলতো, কার্ল অফ ইএ ইকুয়াল টু কে এইচ এ অর্থ হলো, ওকে 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 ওকে
হ্যাঁ আসলে এটা ডিরাইভ করে দিলে হবে। কার্ল অফ ই ইকুয়াল টু এটা, আচ্ছা জাস্ট তোমাদের কাছে খাতা পেন্সিল আছে নাকি? আচ্ছা যাই হোক আমি বলি, দেখো একটু তোমরা পরে একটু ড্রাইভ করে নাও। কার্ল অফ ইয়ে, এখানে কার্ল অফ ইয়ে আছে তাই না? কার্ল অফ ইয়ে ইকুয়াল টু কে এইচ এ, তাই তো? কে এইচ এ, ঠিক আছে? কার্ল অফ ইয়ে ইকুয়াল টু কে এইচ এ, কে কে টু বি টেকেন আউটসাইড, তাহলে ডাইভারজেন্স অফ ইবি ক্রস এইচ এ। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আজকের মতো একটু ছেড়ে দিলে। ছেড়ে দেবো? বেশ তাই হোক। তাই তাহলে কি কেন, কি আছে, কি কর্মযোগ্য আছে নাকি আরো? না না স্যার, সেরকম কিছু না, অনেকক্ষণ হয়েছে সেই জন্য। অনেকক্ষণ হয়ে গেছে তাই বুঝি? আচ্ছা চারটে হয়নি কিন্তু, আচ্ছা যাকে ঠিক আছে ছেড়ে দিলাম। আচ্ছা পরের দিন এখান থেকে শুরু করব, কেমন? আর আমি ইয়ারিফ পড়াচ্ছি, ইয়ারিফে দেখতেই পাচ্ছ আমি ইয়ারিফের থেকে টুকেই পড়াচ্ছি। সুতরাং এটা তোমরা কালকে নেক্সট দিনে, নেক্সট তো কালকেই আছে, কেমন? তাহলে কালকে একটু তোমরা বসে পড়ে নিও, কেমন? আর আমি এটা থেকে এখান থেকেই শুরু করবো। কোন আবার চারজন চলে গেছে দেখতে পাচ্ছি।